সো ফারনান, হ্যাঁ লিসেনার্স, আমি ফারনান বলছি। আমি পুরান ঢাকা থেকে এসেছি। তো আমি এফএসসিএ পড়ছি ইনএইচ চার্টার্ড একাডেমি থেকে। তো আমি আজকে আপনাদের সাথে আমার যে প্রথম ঘটনাটা শেয়ার করব। এটা আমরা যখন সবাই বন্ধুরা মিলে পদ্মার পাড়ে ঘুরতে যাই, তখন বেশ কিছু মাঝিদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে কথা হয়। তারা যখন রাতে মাছ ধরতে যেত নদীর মাঝে, তারপর অন্যান্য সময় বিভিন্ন সময় তাদের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তারা আমাদের সাথে শেয়ার করে। তো আমার যে প্রথম ঘটনাটা সেখান থেকে আমি আজকে শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে এইরকম। আর আরেকটা কথা, যে এই ঘটনাগুলো যে ঠিক পদ্মা নদীর সাথেই ঘটেছে এমন কিছু না। আসলে মাঝিরা আমাদের যেভাবে ঘটনাগুলো শেয়ার করেন, ঠিক আমি আপনাদের সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি। তো ঘটনা হচ্ছে এরকম যে এক মাঝি এক রাতে মানে তার ঘাটে যে নৌকাটা বেঁধে তার নিজের নৌকাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন একটা সময়। আর এখানে আশেপাশে ঘাটে যে অন্যান্য যে নৌকাগুলো ছিল সবগুলো ঘাটে বাঁধা ছিল, এবং প্রত্যেকটা নৌকার মাঝি যারা ছিলেন তারা সবাই যার যার বাড়ি চলে গিয়েছিলেন, যেহেতু অনেক রাত তখন। এবং যে মাঝিটার কথা আমি আজকে বলবো, সেই মাঝিটা তার নিজের নৌকাতেই ঘুমোয়, এবং সে তার নৌকাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন একটা সময় দুজন ইয়াং ছেলে আসে, এবং তাদের সাথে একজন বৃদ্ধা মহিলা থাকে। বৃদ্ধা মহিলা খুব অসুস্থ ছিলেন। তো ইয়াং ছেলেগুলা তাকে মানে ধরে নিয়ে আসলেন মানে নৌকার পাশে, এবং মাঝিকে যেটা বললো যে আমাদের মা খুবই অসুস্থ, আমাদেরকে নদীটা পার করে দিন। এটা শোনার পর মাঝি একটু অবাক হলো, এবং সে চিন্তা করলো যে তার এত বড় নৌকাটা সে একা কিভাবে পার করবে। তার সাথে যে তাকে সাহায্যকারী যে মাঝিটা ছিল সেও বাড়ি চলে গেছে, যেহেতু অনেক রাত, এবং তার নৌকায় যে আলোর কোনো ব্যবস্থা ছিল না, কেননা তার যে হারিকেন ছিল সেটার তেল শেষ ছিল। তো সে তখন বললো যে আপনারা আসলে বেটার হয় মানে সড়ক পথ দিয়ে চলে যান, কেননা আহ, আমরা যদি এত রাতে নৌকা পার হন তাহলে আপনাদের রিস্ক আসলে, কেননা এখানে অন্ধকার রাতে মানে কোনো আলোর কোনো ব্যবস্থা নেই, তো সমস্যা হতেই পারে। তো তখন তারা আবারও বললো, অনেক আকুতি বিনয় করে তারা মাঝিকে বললো যে আমাদের মা অনেক অসুস্থ, আমাদেরকে নদীটা পার করে দিতেই হবে, আপনাকে আমরা চাইলে আরো দ্বিগুণ ভাড়া দিব। আর আমরা যদি এখন মানে অন্য কোনো ওয়েতে চলে যাই, তো আমাদের মা আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। তো আপনাকে আমাদের নদীটা পার করে দিতেই হবে। তো তখন মাঝির মনে একটু দয়া হলো, এবং মাঝি চিন্তা করলো যে থাক, ওনাদেরকে একটু হেল্প করি না হয়। এবং ওনাদেরকে পার করে দেওয়ার জন্য মাঝি প্রস্তুত হলেন, এবং নৌকাটা ঘাট থেকে খুললেন এবং ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তো দুজন ছেলে এবং তাদের যে মা বৃদ্ধা মহিলা মানে ওই নৌকার যে ছইয়ের ভিতরে এসে বসলেন, মানে আর মাঝি নৌকা চালাচ্ছে। মাঝি নৌকা টানতে টানতে একটা সময় মানে নদীর ঠিক মাঝপথে চলে আসে, এবং তখনই একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে এরকম যে হঠাৎ করে মাঝির কানে একটা ভয়ানক আর্তনাদ শুনতে পায় সে, মানে হঠাৎ করে একটা শব্দ, এবং সেটা ফিমেল ভয়েসের। এবং তার তখন বোঝার কোনো বাকি রইল না যে ভয়েসটা আসলে সেই বৃদ্ধা মহিলার। এবং তখন সে মনে করলো যে আসলে বৃদ্ধা মহিলা হয়তো বা অনেক বেশি অসুস্থ, সে কারণে সে অনেক জোরে চিৎকার করলো, অথবা সে অনেক অসুস্থ হয়ে পড়তেছে, এরকম কোন একটা সিচুয়েশন। আর সে তখন মানে ভিতরে যারা ছুঁয়ের ভিতরে ছিল, মানে তার যে ছেলেগুলা তাদের উদ্দেশ্য করে মানে বলতেছিল যে কি ভাই, আপনাদের মা কি অনেক অসুস্থ হয়ে গেছেন, মানে সে কি অনেক অসুস্থ। কিন্তু ভিতর থেকে কোনো রিপ্লাই শোনা যাচ্ছিল না। মাঝি তারপরেও মানে নৌকাটা ছেড়ে ভিতরে যে দেখতে আসলে চাইলো না, কেননা নৌকাটা অনেক মাঝ নদীতে ছিল, নৌকাটা কন্ট্রোল করা মাঝির পক্ষে অনেক অনেক বেশি কঠিন ছিল। সে মানে নৌকাটা ছেড়ে আসতেও পারতেছিল না, আর যেহেতু কোনো লাইট নেই, অন্ধকার রাতে ছয়ের ভিতরে কি হচ্ছে সে কোনোভাবেই সেটা দেখতে পারছিল না। সে অনেক কষ্টে নৌকাটা টেনে টেনে এক সময় সেই ঘাটের পাড়ে নিয়ে আসে নৌকাটা। এবং তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে ভিতরে যারা ছেলেগুলো ছিল ওরা দুজন বেরিয়ে আসে, নৌকা থেকে বেরিয়ে আসে, এবং মাঝির সাথে কোনো কথাই বলে না, মাঝিকে কোনো ভাড়াই দেয় না, এবং মাঝির কোনো কথার অ্যান্সারও দেয় না। মাঝি তখন তাদেরকে বলে যে কি ভাই, আপনাদের মাকে কি আপনারা নিয়ে যাবেন না, উনি তো অনেক অসুস্থ ছিলেন, ওনার কি হলো, আপনারা একাই কেন চলে যাচ্ছেন। কিন্তু সেই কথার কোনো ভ্রুক্ষেপই দুজন যে ছেলে ছিল তারা করে না, এবং তারা জাস্ট চলে যায়। তখন মাঝির একটু অবাক লাগে, এবং মাঝি একটু ভয় পাওয়া শুরু করে যে কি ব্যাপার আসলে, মানে তারা একাই কেন চলে যাচ্ছে, তাদের বৃদ্ধা মা কোথায় আসলে। তো তখন সে মানে এটা শিওর হওয়ার জন্য মানে আশেপাশে কাউকে যে ঘটনাটা শেয়ার করবে, কিছু বলবে, সেটারও কোনো উপায় ছিল না, কেননা পুরো ঘাটটাই ছিল খালি, এবং প্রচন্ড রাতের অন্ধকার, কোনো মানুষই সেখানে ছিল না। সে তখন সাহস করে, তার একটা ম্যাচ ছিল, এবং সে ম্যাচটা জ্বালিয়ে একটা কাঠি জ্বালিয়ে সে চিন্তা করলো যে আমি ছয়ের ভিতরে দেখে আসি আসলে বৃদ্ধা মহিলা কি মানে কি হলো আসলে, ঘটনাটা আসলে কি।
সে যখন ছইয়ের ভিতরে গেল তখন সে দেখলো যে ছইয়ের ভিতরে বৃদ্ধা মহিলা নেই। সে দেখলো যে বৃদ্ধা মহিলার মাথার খুলি একটা সাইডে পড়ে আছে এবং তার পাঁজরের হাড়গুলো প্লাস বেশ কিছু হাড় একটা সাইডে জমা করা, এবং ছইয়ের ভিতরে যে চাটাইটা থাকে, যে পাটিটা থাকে, সেটা একদম রক্তে ভরা। এই দৃশ্য দেখার পরে মাঝি নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো এবং সে অজ্ঞান হয়ে গেল। এরপরে যেটা হলো যে যারা প্রত্যক্ষদর্শী, যারা সকালে মাঝিকে উদ্ধার করলো এবং মাঝিকে হাসপাতালে ভর্তি করলো। মাঝি একসময় সুস্থ হলেন 7 থেকে 8 দিন পর, কিন্তু এই 7 থেকে 8 দিনের মাঝে মাঝির জ্ঞান ঠিকই ফেরে, কিন্তু মাঝি কোনো কথাই বলতে পারে না। যখন মাঝির সম্পূর্ণ একদম সুস্থ হলো তখন এই ঘটনাটা সে সবার সাথে শেয়ার করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যারা বলে, যারা মাঝিকে উদ্ধার করে, তাদের কথার সাথে মাঝির কথার কোনো মিলই পাওয়া যায়নি। যেহেতু কেননা মাঝি যেটা বলেছিল যে ভিতরে খুলি ছিল প্লাস রক্ত ছিল, কিন্তু ভেতরে আসলে এরকম কিছুই ছিল না। যারা মাঝিকে উদ্ধার করে তারা ভিতরে কিছুই দেখতে পায়নি, একদমই খালি ছিল। এই ছিল ঘটনা রাসেল ভাই। আর মাঝির কাছ থেকে আমরা আরো বেশ কিছু ঘটনা শুনি, এর মধ্যে ছোট কিছু আছে, আমি সেগুলো বলে দিই। যেমন তারা যখন রাতে মাঝ নদীতে মাছ ধরতে যেত তখন তারা হঠাৎ করে দেখতো যে তাদের নৌকার পাশ দিয়ে কেউ একজন সাঁতরে চলে গেছে ঠিক মাঝ নদীতে। তখন কিন্তু স্রোতের প্রতিকূলে সাঁতরানোটা কিন্তু খুবই কষ্টের, সম্ভব না একটা মানুষের পক্ষে অন্ধকারের ভিতরে। তো এরকম অনেক কিছু তারা দেখতো, তারা অনেক ভয় পেত, কিন্তু তারা কিছু করার ছিল না, যেহেতু তাদের পেশাই ছিল মাছ ধরা। আর রাতে খুব ভালো মাছ পাওয়া যেত। তারপরে তারা আরো যেটা দেখতো যে তাদের নৌকাটা যখন মাঝ নদীতে আসতো, এবং ম্যাক্সিমাম ঘটনাগুলি কিন্তু যখন মাঝ নদীতে আসতো তখনই কিন্তু আচ্ছা। তো তারা আরো দেখতো যে যখন মাঝ নদীতে নৌকাটা এসে যেত, নৌকাটা কোনোভাবে তারা সরাতে পারতো না। দেখা যেত ওই জায়গাটাতেই নৌকাটা বারবার ঘুরে আসতেছে। তারা যতই চেষ্টা করতেছে নৌকাটা সরিয়ে বা অন্য কোথাও নিতে, তারা নিতে পারতেছে না। তো এই ধরনের ঘটনা আমরা মাঝিদের কাছ থেকে শুনি। তো এর মধ্যে একটা ঘটনা আমি আজকে শেয়ার করলাম, এই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো বলি যে রাত যত বেশি হবে তত বেশি ঘটনা আরো বেশি ভয়াবহতা বাড়বে। সুতরাং আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে মোহাম্মদপুর থেকে নুহাস লিখেছেন যে আপনাদের শুনে অনেক ভালো লাগছে এবং অনেক ভয় লাগছে। আপনি যখন এসএমএসটা পাঠিয়েছেন তখন আমার যেটা মনে হয় যে ঘটনা শুরুই হয়নি। সো এভাবে বললে কিন্তু বিভ্রান্ত হয়ে যাব। সো অবশ্যই যেরকম লাগছে সেটাই জানান আমাদেরকে। রায়হান পলাশ আমাকে লিখেছেন যে আমি একা লাইট বন্ধ করে ভূত এফএম শুনছি। তিনি লিখেছেন রাজশাহী মোহনপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ। বিথি লিখেছেন ভাইয়া ভূত এফএম শো আমরা ফ্যামিলি মিলে খুব এনজয় করি। আচ্ছা, তোমাকে এবং মাসুম ভাইয়াকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অনেক থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাকে কৌশি এসএমএস করেছেন যে রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। এবং তিনি লিখেছেন যে তিনি নকশিন্দি থেকে আমাদের এসএমএস করেছেন। জিয়ান আমাদের এসএমএস করেছেন শাহিনবাগ থেকে যে আজকে আমরা সব কাজিনরা একসাথে হয়েছি এন্ড বিকাল থেকে শোনার জন্য ওয়েট করছিলাম, অ্যাট লাস্ট স্টার্ট হয়েছে ভূত এফএম রক্স। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মুন্নি মানিক নগর থেকে লিখেছেন, মানিকনগর ঢাকা থেকে, যে দিস ইজ মাই ফার্স্ট এসএমএস। খুব ভয় লাগছে। আপনি যখন এসএমএসটা পাঠিয়েছেন তখন কিন্তু ঘটনা শুরু হয়নি, জাস্ট ভূত এফএম স্টার্ট হয়েছে। সো কেন পাঠাচ্ছেন এটা আমি ঠিক জানি না। ফারিহা আমাকে নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে আজকে 2 সপ্তাহ পর আমি আর আমার ছোট বোন জয়েন করলাম। এতদিন এক্সাম ছিল তাই 2টা এপিসোড মিস করেছি। ওয়েলকাম ব্যাক এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের পেয়ে যাব। নিপা লিখেছেন ফ্রম বরিশাল, ভাইয়া আমি আর আমার রুমমেট ছাদে বসে ভূত এফএম শুনছি, আশা করছি আজকে খুব ভয় পাবো ইনশাল্লাহ। তবে রাত যত বেশি হবে ভয় তত বাড়বে, সেই বিষয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু মনে রাখতে হবে। সজীব লিখেছেন শাইন মিরপুর 2 থেকে যে আই লাভ ভূত এফএম এন্ড উই লাভ ইউ টু। সামির লিখেছেন ভাইয়া ভূত এফএম শুনছি একা একা, অনেক ভালো লাগছে, ক্যারি অন প্লিজ, পড়ো প্লিজ। আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। দীপ্ত লিখেছেন ফ্রম খুলনা, ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। লিখেছেন মনটা খুব খারাপ, আমার আম্মুর রাইট হ্যান্ড আজ ভেঙে গেছে, তবুও ভূত এফএম শুনছি, প্লিজ প্রে ফর হার। আমি দোয়া করি যে আপনার আম্মু খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আপনার মন অনেক খারাপ আছে, আশা করছি যে ভূত এফএম এর সঙ্গে থাকলে আপনি কিছুটা স্বাভাবিক হবেন। ইমন লিখেছেন তাজমহল রোড থেকে, ভাইয়া আমরা 3 ফ্রেন্ড বাসার ছাদে পানির ট্যাঙ্কির ওপর বসে ভূত এফএম শুনছি, একটু সাবধানে। সুমন আমাদের লিখেছেন
কেরানীগঞ্জ থেকে যে হাই ভাইয়া আমার জানা কিছু ঘটনা আছে, আমি কি করব। আপনি যেটা করতে পারেন, আমার মনে হয় যে কেরানীগঞ্জ যেহেতু ঢাকার কাছাকাছি, সুতরাং আপনি ইচ্ছা করলে আমাদের এখানে এসে আপনার ঘটনাগুলো শুনিয়ে যেতে পারেন। এবং আমরা চাই যে আপনারা বেশি করে আসুন, কারণ আপনারা না আসলে ভূত FM তো বন্ধ হয়ে যাবে, তাই না? মানে সুতরাং আপনাদের আসতেই হবে এবং আপনাদের এসে ঘটনা শোনাতে হবে। এবং আমি জানি যে সবসময় ভূত FM জমে ওঠে যখন এখানে গেস্টরা উপস্থিত থাকেন। সো আপনাদের আসতে হবে এবং আসতে হলে যেটা করতে হবে, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি ইমেল করে দিতে হবে আমাদেরকে। এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM @radiofurti RADIOFOORTI.FM। অপু, মোশারফ, র্যাপেল, তারপরে মিহির, তারপরে কিরিস গাজীপুর থেকে আমাদের লিখেছেন, তারা 5 ভূত FM শুনছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমার মনে হয় যে আপনাদের আসলে হারাবার কিছু নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই আর কি। আপনারা নিজেরাই ভূত বলে নিজেদের উল্লেখ করেছেন। আকিব, তুষার, শুভ, ঋত্বিক, রিফাত, এছাড়াও পিকলিস, সবাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে। এছাড়াও আরো অনেক SMS দেখছি। আপনি যদি আপনার SMS টি পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমাদের প্রথম যে ঘটনাটি শুনলাম সেই ঘটনাটির কাছাকাছি আরো একটি ঘটনা রয়েছে। আমাদের আরো একজন গেস্ট এবং যিনি হচ্ছেন, যার নাম হচ্ছে শামীম, তার ঘটনায় আসবো, বাট তার আগে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে এখনই। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the 40. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে মাসুম এবং আমাদের গেস্টরা। যাওয়ার আগে বলে গেছিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসবো এবং আমাদের নেক্সট গেস্ট শামীমের কাছে চলে যাব। আর শামীম ইজ রেডি এবং আপনাদের সাথে এখন তিনি তার জীবনের ঘটনাগুলো, যেগুলো একটু আগে যে ঘটনাটা শুনলেন সেটার সাথে সিমিলার। সো আমি চাচ্ছি যে শামীম একটা বাস নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এখন আমাদেরকে শোনান। সো শামীম। হ্যালো লিসেনার, আমি শামীম, এসছি মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে। সো সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা শুনেছি আমার দুলাভাইয়ের কাছে, তার সাথে ঘটেছিল ঘটনাটি। এটা অনেক আগের ঘটনা, উনি যখন স্টুডেন্ট ছিলেন সেই সময়কার ঘটনা। উনি একবার, ওনার এক ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, ওনার বাড়ি ছিলেন ঢাকা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের হালুয়াঘাট জেলা, হালুয়াঘাট উপজেলা সম্ভবত, সেখানে। তো উনি ওনার গেস্টে, ওনার ফ্রেন্ডের ছোট বোন ছিল, ওনার বিয়ে ছিল, সেই বিয়ে পারপাসে যেতে হয়েছিল। তো ব্যস্ততার কারণে ওনার ফ্রেন্ড আগেই চলে গিয়েছিলেন, তো ওনাকে যেতে হয়েছিল ঢাকা থেকে হালুয়াঘাটে। তো উনি ঢাকা থেকে যে যথারীতি সে ডাইরেক্ট বাসে উঠেছে হালুয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে। তো টেকনিক্যাল প্রবলেমে বা কোনো একটা প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে যাওয়ার পরে বাসটা আর ওইদিকে যাবে না, কোনো এক কারণে তারা না করে দিয়েছে যে না, যাওয়া যাবে না। তো উপায়ন্ত না দেখে দুলাভাই যেটা করলেন যে ডিনার, তখন 9:30 সাড়ে 9টা বাজে, তো ডিনার ভাবলেন যে ডিনারটা সেরে যাই, এর মধ্যে ডিসিশন নিবো যে যাবো কি যাবো না বা কি করবো, সেটা ডিসিশন নেওয়া হয়ে যাবে। তো তার ফ্রেন্ড বলেছিলেন যে তুই যত রাতই হোক চলে আসিস, কারণ বিয়ের রাত তো সবসময় দেখা যাবে যে আমরা সবাই সজাগ, তুই চলে আসিস, ভালোই হবে। তো উনি একটা হোটেলে গেলেন ডিনার করার জন্য, খাচ্ছেন, খেয়ে দিয়ে মোটামুটি ম্যানেজারের সাথে কথা বলছেন যে আমি যাবো হালুয়াঘাটে, তো মামা কিভাবে যাওয়া যায়, কি একটু পরামর্শ দেন। তো উনি বলেন যে মামা একটা কাজ করেন, আপনি ওই ব্রিজের ওই পারে চলে যান, ওই পারে প্রায় দেখা যায় বাস টাস থাকে, যদি লাগ ফেভার করে আপনি পেতেও পারেন, আপনি চলে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, উনি বিল চুকিয়ে যেতে যাচ্ছিলেন, ঠিক মতো এই মুহূর্তেই ম্যানেজার সাহেব বললেন যে মামা একটু সাবধানে যান। তো দুলাভাই জিজ্ঞেস করলেন যে কি সাবধানে, মানে কি কোনো ডাকাত বা চোরের ভয়টা আছে? এগুলো না, ওইরকম কিছু না, হয় অনেক সময় হয় না যে এরকম টুকটাক ঘটনা ঘটে, শুনি আর কি আমরা, সাবধানে যান। তো এই বলে আর উনি আর জিনিসটা গুরুত্ব দেয়নি, তো উনি সেভাবেই ব্রিজের ব্যাপারে গেলেন। এবং ফর্চুনেটলি উনি গিয়ে একটা বাস দেখতে পেলেন যে বাস রেডি, মোটামুটি বাসটা রেডি, বাসে যাত্রী ছিল না। উনি বাসে উঠলেন, তো ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এটা কি হালুয়াঘাট দিকে যাচ্ছে বা আমি হালুয়াঘাট দিয়ে যাবো,
ড্রাইভার বলে যে হ্যাঁ আমি হালুয়াঘাটে দিয়ে যাচ্ছি, আপনি যেতে পারেন আমার সাথে। তো অদ্ভুত ব্যাপার ছিল এরকম যে ড্রাইভারটা ছিল একদম সাদা পাঞ্জাবি পায়জামা পরা, জব্বা, একদম দাড়ি টাড়ি, লম্বা দাড়ি, যেটা নর্মালি হয় না, নর্মালি বাসের ড্রাইভার এরকম থাকে না। সো উনি ভাবলেন যে হ্যাঁ ভালো হয়েছে যে যাচ্ছি, ড্রাইভারটা বেশ চেহারা ছবি ভালোই মনে হচ্ছে, সো প্রবলেম হওয়ার কথা নয়। এবং মজার ব্যাপার হচ্ছে উনিও উঠলেন, বাস ছাড়া শুরু করে দিয়েছে, বাস স্টার্ট করেছে। এবং আরেকটা মজার ব্যাপার ছিল, কোনো হেল্পারও ছিল না। তো বললেন যে ড্রাইভার সাহেব আপনি কি একাই যাবেন? বলে হ্যাঁ আমার কাজ আছে, চলেন চলে যাবো, আমরা দেরি করবো না। তো যাচ্ছেন যাচ্ছেন, ঘন্টাখানিক পরে যেটা হলো, হঠাৎ করে ড্রাইভার বাসটা থামিয়ে দিলেন একটা রাস্তা, একটা মোড়ে রাস্তা থামিয়ে দিলেন। তো ঠিক এই মুহূর্তে 5-6 জন লোক একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে, একটা সাদা কাপড়ে পেঁচানো একটা বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠলেন। তো মজার ব্যাপার হচ্ছিল এরকম যে প্রত্যেকে মানুষে মানে অফ হোয়াইট টাইপের কাপড় পরা, এবং কোনো কথা নাই বার্তা নেই, কোথায় যাবে, কে কোথায় থামবে বা কি হবে কিচ্ছু জিজ্ঞেস করেনি সে। তারা উঠে বাসে উঠে তার পেছন দিকে চলে গেলেন। তো দুলাভাই গেস করতেছিলেন যে এরকম যে বাচ্চাটা সম্ভবত মৃত হবে, কারণ যেভাবে পেঁচানো ছিল শুধু বাচ্চার মুখটা দেখা যাচ্ছিল। তো সম্ভবত মৃত হচ্ছিল, হতে পারে যে মারা গেছে, এটাকে হয়তো তার কোনো এক সামনে ডেস্টিনেশন নিয়ে যাবে, এরকম কিছু একটা গন্তব্যে নিয়ে যাবে। তো উনি আর এটাকে সেভাবে দিলেন না। তো উনি বসছিলেন বাসের ড্রাইভার ঠিক পেছনের সিটে। তো 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে উনার খুব মানে একটা কিউরিওসিটি জাগলো যে পেছনে যারা বসছে কোনো সারা শব্দ নেই, দেখি তো কি অবস্থা। তো উনি যখন রিয়ার মিররে যখন পেছন দিকে তাকালো, তো তখন যে দৃশ্যটা সে দেখলো, আসলে এটা এত বিভৎস ছিল, এটা নর্মাল কোনো মানুষের জন্য মানে সহ্য করার মতো পরিবেশ ছিল না। উনি জাস্ট দেখলেন যে 5-6 জন মিলে ওই ঠিক সেই বাচ্চাটাকে খাচ্ছে, মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, প্রত্যেকে দাঁতে মুখে রক্ত। মানে এই দৃশ্য দেখার পরে সে ভাবলো যে হ্যাঁ সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। এখন যদি আমি ভয় পেয়ে যাই, আমি সমস্যার মধ্যে পড়বো, ভয় পাওয়া যাবে না, তো আমাকে যেতে হবে। উনি চোখ বন্ধ করে দিলেন, দোয়া দোয়া দরদ যা যা পড়ার কথা ছিল পড়লেন, বা খুব ইয়ে করেছিলেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আবার সেই বাসটা এক জায়গায় ব্রেক করলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাসটা যে ব্রেক করছে, কোনো যাত্রীও নাই সামনে, কোত্থেকে কে আসবে কি না আসবে, বা হেল্পার নাই। তো কোত্থেকে আরো 2-3 জন উঠে গেল বাস। তো ওরা পিছনে গেল। তো উনি চুপচাপ চোখ বন্ধ করে আছে, আল্লাহ আল্লাহ করছে যে না এটা আমাকে পার করতে হবে, কারণ এই ঘটনাটা আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। তো পেছনে গেল, উনি আরেকবার শেষবারের মতো তাকালেন পেছনে গ্লাসে। ওই 2-3 জন মিলে 7-8 জন হয়ে গেল তখন, বা আরো বেশি হতে পারে। সবাই মিলে ওই বাচ্চাটাকে বা নাড়ি বুড়ি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখার পরে উনি প্রচন্ড রকম ভয় পেলেন, আবার সাহস রাখলেন যে না আমার কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না, আমি একটা বিপদে পড়ে গেছি, বা আমাকে উদ্ধার হতে হবে। তো কিছুক্ষণ পরে আধা ঘন্টা থেকে আরো কিছু সময় হবে, হঠাৎ করে ড্রাইভার বললেন যে মামা আমরা আসছি, নামেন। তো উনি মোটামুটি একটু দৌড়ের মতোই দৌড় দিয়ে, যেহেতু ভয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে বা ঘটছে, উনি দৌড় দিয়ে নামতে গিয়ে একটু সামনে গিয়ে একটু হোঁচট খেলেন। হোঁচট খাওয়ার পরে উনি যখন দাঁড়িয়ে যখন পেছন দিকে তাকালেন, বাসের দিকে তাকালেন, দেখলেন যে জাস্ট কোরাস, অনেকগুলি আওয়াজ একসাথে, মেয়ে ছেলে মেয়ে বাচ্চা আওয়াজ। একটা কথাই আসছে ওনার কানে যে তোর মায়ের বুকে দুধের শক্তি আছে, তোর অনেক সাহস, তোকে আমরা কিছুই করতে পারলাম না। তো উনি এই কথা শোনার পরে উনি একটু মোটামুটি একটু তাড়াহুড়া করে হেঁটে চলে গেলেন ইয়েতে। তো এখানে যাওয়ার পরে একটা অপরিচিত বাড়ি ছিল, সে বললো যে ভাই আমি এখানে আসছি, অমুক একটা পাড়ায় যাব, আসলে আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু পৌঁছে দিতে হবে। তো রাত বোধ তখন 3টা ছিল। তো বিয়ে বাড়িতে গেল, যথারীতি তার ফ্রেন্ডরা সবাই আত্মীয় স্বজন সজাগ সবাই আছে, সবাই খুব খুশি, হ্যাঁ তুই আসছিস এত রাতে, বেশ ভালো করেছিস। তো সবার সাথে ব্যাপারটা শেয়ার করার পর বলছে এরকম ঘটনা তো ঘটার কথা না। তো পরের দিন তারা সবাই আসলো ওই বাস স্ট্যান্ডে। সবচেয়ে মজার ব্যাপার ছিল এরকম যে ওরা বাস স্ট্যান্ডে আসার পর যখন জিজ্ঞেস করলো যে ভাই এরকম এরকম ঘটেছিল রাত্রেবেলা, তো ওইখানে বাস মালিক সমিতি বা যারা যারা ছিল বললো যে না কালকে এত কোনো বাসই আসেনি, তুই কিভাবে এটা হলো, কালকে এত কোনো বাসই আমাদের কোনো ইয়েতে কাউন্টারে কোনো বাস আসেনি বা ইয়ে আসেনি। তো আমার দুলাভাই এখনো মিলাতে পারে না ঘটনাটা কিভাবে ঘটলো, সে কিভাবে সেখানে গেল, কি হচ্ছে, যদি বাস না আসে তাহলে উনি পৌঁছালেন কিভাবে, আসলে এই জিনিসটা কোনো ব্যাখ্যা ওনার কাছে নেই। উনি একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, উনি আসলে
যেহেতু সায়েন্স নিয়ে ওরা নাড়াচাড়া করে, ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে এই জিনিসটা মানে বাসটার মধ্যে যা দেখেছেন সেটা হ্যালোসিনেট করতে পারেন, সবকিছু ঠিক আছে, বাট সবকিছু ঠিক আছে, উনি ভাই পৌঁছালেন কিভাবে? পৌঁছালেন কিভাবে? কোনো ওয়াকিং ডিস্টেন্স না। ওয়াকিং ডিস্টেন্স না, 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা, কি করে পৌঁছালেন? কোনো যুক্তি নাই, ব্যাখ্যা নেই। তো এই ছিল আমার ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আবারও পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। চৈতি লিখেছেন আমাদেরকে যে ভাইয়া আমি আপনাদের খুব ছোট বন্ধু, কালকে আমার এক্সাম, তাও ভূত FM শুনছি, পরীক্ষা খারাপ হলে কর্তৃপক্ষ দায়ী নয়। অপূর্ব উত্তর থেকে লিখেছেন ভাই আমি একা ভূত FM শুনছি, খুব ভয় করছে এত রাতে আমার আচ্ছা তিনি হচ্ছে তারপরে একটা পার্সোনাল কথা লিখেছেন যেটা আমি পড়তে চাই না আসলে ভূত FM এ। ইপসিতা চিটাগাং থেকে লিখেছেন যে তিনি নতুন জয়েন করেছেন আমাদের সাথে, ওয়েলকাম টু ভূত FM। আমাকে ফারহানা SMS করেছেন মাদারীপুর থেকে, হ্যালো রাসেল ভাইয়া, অনেকদিন পর ভূত FM শুনছি, ভয় প্লাস ভালো লাগা, চরম একটা মোমেন্ট কাটাচ্ছি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। লিজা লিখেছেন ভূত FM শুনছেন, গত উইকে জয়েন করতে পারেননি তাই আজকে শুনছেন। আর তিনি বলছেন যে আচ্ছা লিটল সিসকে তিনি ভয় দেখাচ্ছেন, অর্থাৎ ছোট বোনকে ভয় দেখাচ্ছেন, রাজশাহী থেকে লিখেছেন SMS-টি। এ বনি যাত্রাবাড়ি থেকে লিখেছেন ভাইয়া আমি ববি অ্যান্ড তুষার একসাথে বসে ভূত FM শুনছি, এবং আমাদেরকে আরিফ মোল্লা ওয়েস্ট নাগালপাড়া থেকে SMS করেছেন যে রাসেল ভাইয়া সবারই তো কিছু না কিছু স্টোরি থাকে, আপনার কি কোনো স্টোরি নাই? সেগুলো আমাদের শোনান না। তো আমার কাছে যেটা ঘটনা সেটা হচ্ছে যে আসলে আমার ঘটনা অবশ্যই আছে এবং সেই ঘটনাগুলো আমি একের পর এক শুনিয়ে গেছি। আপাতত কোনো ঘটনা ঘটেনি, সুতরাং আমি চাচ্ছি না যে কোনো ঘটনা তৈরি করে বলতে, বা কোনো ঘটনা ঘটুক সেটাও চাচ্ছি না। সো আমি অফ থাকি, আপনারা বরং আপনাদের ঘটনাগুলো জানিয়ে যান। প্রীতি লিখেছেন রামপুরা থেকে যে আমার SMS কখনোই পড়া হয় না, প্লিজ রিড মাই SMS। আচ্ছা আপনার SMS পড়ে ফেললাম। আর একটা কথা বলি, যারা যে আমাদের ঘটনা শুনতে যাচ্ছেন, মাসুমের অনেক ঘটনা আছে, মাসুমও কিছু শুনিয়ে ফেলেছে, এরপরেও আপনারা বলতে পারেন, আপনাদের যদি এরকম মানে খুব চাওয়া থাকে যে হ্যাঁ বলবে, তাহলে মাসুমের কাছে কিছু ঘটনা আমরা নেক্সট উইক হয়তো শুনে ফেলতে পারি। সোহেল মোহাম্মদপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি রেগুলার ভূত FM শুনছি, আশরাফুল রনি নিয়াজ আমার সাথে ভূত FM শুনছে। ওকে, জয় নাটোর থেকে একটা অদ্ভুত SMS করেছেন, আমি মানে কি বলবো যে তিনি লিখেছেন প্রশংসা করেছেন, প্রশংসাটি অন্যরকম ভাবে, যে অনেক প্রোগ্রাম আছে যে সমস্ত প্রোগ্রাম হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় হয়, সেটা হয়তো কপি বা বাংলা ভার্সন, এরকম কোনো প্রোগ্রাম বাংলা ভার্সন, বাট তিনি বলছেন তার মতামতে ভূত FM একমাত্র প্রোগ্রাম যেটা কোনো প্রোগ্রামের কপি না আর কি। মানে কোনো জায়গায় ভূত FM হয় না, সেটা বিশ্বের যেখানেই হোক না কেন, রেডিওতে ভূত নিয়ে এরকম ধরনের একটা শো সেটা কোথাও হয় না। তো থ্যাংক ইউ জয় এই আপনার এই তীক্ষ্ণ অবজারভেশনের জন্য। আমরা সত্যি মানে উই আর ভেরি প্রাউড যে এরকম ধরনের একটা আপনি SMS করেছেন আমাদেরকে, আমি পড়ে খুব খুশি হলাম। প্রসেনজিৎ আমাদের লিখেছে আসলে আমরাও চেয়েছিলাম যে নতুন কোনো একটা কিছু করতে এবং একেবারেই নতুন কোনো একটা কিছু উপহার দিতে আপনাদেরকে, এবং সেটা সম্ভব হচ্ছে আপনাদের জন্যই। আপনারা রেগুলার আমাদেরকে SMS করছেন, রেগুলার আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, রেগুলার কষ্ট করে স্টুডিওতে এসে ঘটনা বলছেন। যদি আপনারা এই ঘটনা পাঠানো বন্ধ করে দেবেন, ভূত FM একদিনে ফুরিয়ে যেতে পারে, একদমই ফুরিয়ে যেতে পারে যদি আপনারা ঘটনা পাঠানো বন্ধ করে দেন এবং স্টুডিওতে আসা বন্ধ করে দেন, একদিনের মধ্যে ভূত FM এর খেলা শেষ। প্রসেনজিৎ আমাকে লিখেছেন খুলনা থেকে যে রাসেল ভাইয়া আজ আমি প্রথম SMS করলাম, প্লিজ পড়বেন, আমি অন্ধকার ঘরে ভূত FM শুনছি, থ্যাংক ইউ এরকম একটা পরিবেশ সৃষ্টি করে ভূত FM শোনার জন্য। স্পাইডার গাজীপুর থেকে লিখেছেন যে ভূত FM এভরিডে হলে জোস হতো। হ্যাঁ, আর যে কষ্ট করে গেস্টরা আসেন রেগুলার, যদি আসতে হয় তাহলে তো খবরই ছিল, তবে রেগুলার আসলে আমার কোনো আপত্তি নাই। আমি তো বললাম যে মানে ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ, যে আপনারা মানে এটা একটা ভালো লাগে কি আমার যে এই প্রোগ্রামটা চাইলেও মানে কেউ হচ্ছে যে মানে একটা মানে কি বলবো যে ওরকম ধরনের কোনো ঘটনা ঘটিয়ে দিল যে হ্যাঁ প্রোগ্রামটা কোনো ক্ষতি করে দিল, সেরকম কোনো কিছু হওয়া সম্ভব না, কারণ এটা পুরোপুরি আপনারা নিয়ন্ত্রণ করেন, আপনারাই পারেন। আপনারা যদি ঘটনা পাঠান তাহলে প্রোগ্রাম চলবে, আদারওয়াইজ চলবে না। তোরই আমাদের ধানমন্ডি থেকে লিখেছেন যে রাসেল ভাইয়া আমি আমার রুমের লাইট অফ করে ভূত FM শুনছি, খুব ভয় পাচ্ছি, তারপর অনেক ভালো লাগছে। ওকে, মৌসুমী আমাকে লিখেছেন যে মৌসুমী শারমিন ফ্রম মুন্সিগঞ্জ, আমরা দুজন ভূত FM শুনছি, ভয় লাগছে না এখনো পর্যন্ত, আরো ভয় চাই। সত্যি কথা বলার জন্য থ্যাংকস আপনাদেরকে। আমি বলেছি রাত যত বেশি হবে ভূত FM এর ভয়াবহতা তত বেশি বাড়বে। সো দেখা যাক কি হয়, আপনারা একটু ওয়েট করুন। জাস্ট যারা SMS পাঠাতে যাচ্ছেন তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে
আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে চান, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন bhootfm@radiofurti.fm। এবং আমরা ছোট্ট যেটা করব সেটা হচ্ছে যে একটা গান আমাদের শুনতে হবে, ছোট্ট একটা ব্রেক নিতে হবে এবং ব্রিং মি টু লাইফ এই গানটা শুনবো এবং একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পরে একটু পরেই ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। By Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তার আছি, সাথে আমার সঙ্গে আছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং তারা একের পর এক ঘটনা আপনাদের বলতে থাকবে। সো আমাদের সঙ্গেই থাকুন। এবং আমি বলেছি যে রাত যত বাড়বে তত বেশি ঘটনার ভয়াবহতা বাড়বে। সো আমাদের সঙ্গে থাকুন। আমি খুব ইন্টারেস্টিং SMS পেয়েছি, সেই ইন্টারেস্টিং SMS না পড়ে পারছি না। আমাদেরকে মুফি লিখেছেন খুলনা থেকে। এটা মুফি হবে না মুফতি হবে আমি ঠিক জানি না। লিখেছেন ভূত এফএম ছাড়া আচ্ছা, ভূত এফএম সারা রাত হলে অনেক বেশি ভালো হতো, না হলে বাকি রাতটুকু ঘুমানোর সময় ভয় পেতে হতো না। না, আমি যেটা মনে করি যে ভূত এফএম 2 ঘন্টা আপনার হচ্ছে শোনার জন্য এবং বাকি রাতটা ভয় পাওয়ার জন্য। সো এটা একদম ঠিক আছে। সো আপনারা 2 ঘন্টা শুনবেন, বাকি রাত ভয় পাবেন। সো ভূত এফএম কিন্তু আসলে সারা রাত ধরেই চলছে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের সঙ্গে আবারও ফারহান একটা ঘটনা শেয়ার করবে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মানে স্পেশালি আমি ফারহান যেভাবে ঘটনাগুলো বলে এবং যে ধরনের ঘটনাগুলো সিলেক্ট করে আমি খুবই 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 পছন্দ করি। এবং ফারহান যেটা কাজ করেছে, সে আমাকে একটু আগে বলছিল যে ব্যবসা শুরু করে দিয়েছে। সো বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোকজনের কাছ থেকে সে জিজ্ঞাসা করা শুরু করেছে যে ভাই ঘটনা আছে নাকি, এবং সে বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো কালেক্ট করেছে। কোন ঘটনা কোথা থেকে কালেক্ট করছে সেটাও আপনাদের সে বলবে। অ্যান্ড আমি সত্যি অনেক গ্রেটফুল যে ফারহান এরকম ভূত এফএমের জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। সো ফারহান, শুনি আপনার ঘটনাটা। আসলে আপনাকে অনেক থ্যাংক ইউ। মোস্ট থ্যাংক ইউ। মানে আমি ভূত এফএমের অনেক একজন মানে অনেক পছন্দ করি ভূত এফএমকে, আসলে অনেক আগে থেকেই যখন শুরু হয় ভূত এফএম। তো এখন ভূত এফএমের গেস্ট হতে পারে আরো বেশি, মানে এখন আমার অনেক ভালো লাগে মানে স্টোরি কালেকশন করতে। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের বাসায় একজন থাকেন, ওনার কাছ থেকে আমি ঘটনাটা শুনি। উনি এখন আমাদের এখানেই থাকেন, কিন্তু উনি যখন মানে আগে প্রথমে উনি গ্রামের ওনার নিজের যে গ্রামের বাড়ি সেখানে ছিলেন এবং আমাকে একটি ঘটনা শেয়ার করেন। তো উনি যে ঘটনাটা শেয়ার করেন সেটা হচ্ছে, উনি যখন ওনার গ্রামে ছিলেন তখন উনি সিএনজি চালাতেন। মানে আমরা যে মফস্বলে বা গ্রামে যে বেবি ট্যাক্সি গুলো দেখে থাকি, তো উনি ওগুলোর চালক ছিলেন। ওনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং এই ঘটনার পর থেকেই উনি প্রায় এই ড্রাইভারি যে পেশাটা উনি ছেড়ে দেন। এবং ঘটনাটা হচ্ছে এরকম যে উনি একদিন অনেক রাতে প্রায় 12টা 12:30 তো হবেই, এরকম একটা সময় তার সিএনজিটা চালিয়ে মানে তার গ্যারেজের দিকে যাচ্ছে। মানে আর 5 থেকে 7 মিনিট বাকি এরকম একটা সময়, মানে এই 5 থেকে 7 মিনিট পরেই তার গ্যারেজটা এসে পড়বে। তো এই মাঝখানে হঠাৎ একটা জায়গায় সে দেখে যে একজন মেল একজন ফিমেল মানে দুজন দাঁড়িয়ে তার গাড়িটা মানে রোধ করে, মানে তাকে স্টপ করে, যে সিগন্যাল দেয় যে স্টপ করার, এবং সে গাড়ি লিফট চায় আর কি। হ্যাঁ, সে গাড়িটা থামায় এবং যে মেল ছিল সে বলে যে আমাদেরকে মানে একটা কবরস্থানের নাম বলে এবং বলে যে আমাদের দুজনকে ওই অমুক কবরস্থানের সামনে নামিয়ে দিয়ে আসেন। তো এটা শোনার পরে ড্রাইভার যে ছিলেন উনি একটু অবাক হয় এবং উনি যেটা বলে যে আপনারা আচ্ছা ঠিক আছে আমি আপনাদের নামিয়ে দিয়ে আসবো, সমস্যা নেই। তো উনি ওই কবরস্থানটা আগে থেকে চিনতো, যে আমাকে যে ঘটনা শেয়ার করেন উনি আগে থেকেই এটা চিনতো। তো উনি বলে যে ঠিক আছে চলেন, আমি আপনাদের নামিয়ে দিয়ে আসছি। তো তারপর সে আর একটা কথা এখানে বলে রাখি যে ওনার যে গ্যারেজে যাওয়ার যে পথটা ছিল ঠিক তার বিপরীত যে রাস্তাটা, সেখান দিয়ে ওই কবরস্থানের পথে যেতে হবে। এর মানে তাকে সিএনজিটা ঘোরাতে হলো এবং সে সিএনজিটা চালানো শুরু করলো মানে ওই কবরস্থানের পথে উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে তার হঠাৎ করে মনে পড়লো যে এই কবরস্থানটার আশেপাশে কোনো লোকালয়ই নেই, মানে ওনারা কোথায় যাবে আসলে। সে একটু অবাক হলো যে ওখানে তো আশপাশে কেউ থাকে না, তো ওনারা এত রাতে মানে কোথায় যাবে কবরস্থানে,
ওনাকে দেখে হাজবেন্ড ওয়াইফ এরকম মনে হচ্ছে। তো আসলে ব্যাপারটা কি? তখন উনি একটা কাজ করে যে উনি হঠাৎ করেই তার চোখটা লুকিং গ্লাসের দিকে চলে যায়, এবং যখন তার চোখটা লুকিং গ্লাসের দিকে যায় তখন সে দেখে যে পিছনে কেউ নেই, পুরো সিএনজিটাই খালি। তারপর এটা আরো শিওর হওয়ার জন্য তখন সে মানে পুরো পিছনে তাকিয়ে দেখে, তখন দেখে যে ওখানে দুজনই বসা, সব উপস্থিত। আবার যখন সে লুকিং গ্লাসে দেখে 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 যে কেউ নেই। তো তখন তার আর বুঝার বাকি রইল না, সে আসলে একটা প্রবলেমে পড়ে যাচ্ছে, আসলে তার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটতে যাচ্ছে আসলে। তখন সে যেটা করে, অনেক দোয়া দরুদ পড়া শুরু করে, দোয়া কালাম পড়তে শুরু করে, এবং যেটা করে যে একটু সাহস জোগাড় করে এবং পিছনে যে যারা বসে থাকে ওদের কোশ্চেন করে যে আপনারা আসলে কোথায় যাবেন। তখন আবার একই কথা, মেল ভয়েস বলে যে আমাদেরকে অমুক কবরস্থানের সামনে নামিয়ে দিয়ে আসেন, আমরা ওখানে নেমে যাব, আপনার আর কিছু চিন্তা করার মানে আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না। সে তখনও আবারও দোয়া পড়া শুরু করে এবং সিএনজিটা চালাতে থাকে, এবং একটা সময় সেই কবরস্থানের সামনে যে সিএনজিটা রাখে, এবং সে যখন পিছনের দিকে তাকায় তখন দেখে যে তার সিএনজিতে আসলেই কেউ নেই। লুকিং গ্লাসে তো প্রথমেই কাউকে দেখা যাচ্ছিল না, এবং সত্যি এখন এখন আর কেউই নেই আসলে। তো তখন সে আরো বেশি ভয় পেয়ে যায় যে ওরা আসলে কোথায় গেল, মানে কি ব্যাপার। আরো বেশি ভয় পেয়ে গেল সিএনজি চালক। তখন সে বললো যে ঠিক মানে চিন্তা করলো যে আমি আসলে আমার গ্যারেজের দিকে চলে যাই, এবং সে গ্যারেজের দিকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং চলে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু একটা সময় যখন সে ঠিক সেই রাস্তাটাতে, যেখান থেকে তার গ্যারেজ 5 থেকে 7 মিনিট দূরে, যেখান থেকে সে মানে ওই দুজনকে প্যাসেঞ্জার উঠিয়েছিল, ঠিক সেখানে যখন আসে, তার ঠিক পরপরই আবারও সেই আগের কবরস্থানের রাস্তাটা এসে পড়ে। আবারও সেই কবরস্থানের গেট, আবার যখন সেগুলো ক্রস করে আবারও সেই একই পথে আসে, তখন আবারও সেই কবরস্থানের পথ এসে পড়ে। কিন্তু কবরস্থানের পথটা কিন্তু ঠিক বিপরীত সাইডে ছিল। কিন্তু সে প্রায় 3 থেকে 4 বার এরকম প্রায় বারবার ওই একই পথে বারবার ঘুরতে থাকে, কিন্তু তার গ্যারেজের পথটা সে আর খুঁজে পায় না। প্রায় 4 থেকে 5 বার এরকম ঘটে। তারপর সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে দোয়া কালাম পড়া শুরু করে, মানে আল্লাহকে ডাকা শুরু করে যে কি হলো, মানে এটা কি, মানে প্রচন্ড ভয় পেয়ে যায়। একটা সময় সে দেখে যে না আসলে ঠিক সে তার গ্যারেজের গেটের সামনে। তখন সে একটু স্বস্তি পায়, এবং তারপর যেটা হলো, তারপর সে সারা রাত আর কিছু তেমন কিছু হয়নি ওই দিন রাতে। মানে এরপরে সে যখন রাতে ঘুমায়, সে ঘুমাতে পারে না সারা রাত, এবং এর পরদিন সকালবেলা যখন সে ওঠে তখন যেটা দেখে সেটা হচ্ছে যে তার 2 থেকে 3টা বাড়ি পরে একটা বাসায় মানে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে। তো এটা দেখার পর সে সেখানে যায়, মানে ভিড়টা ঠেলে যখন ভিতরে ঢুকে তখন সে যেটা দেখে যে ঠিক 2টো লাশ বাসাটায় মানে রাখা, মানে দুজন মারা গেছে, এবং দুজনের চেহারা ঠিক আগের যে দুজনকে রাতে তার প্যাসেঞ্জার ছিল যে দুজন, ঠিক সেই মেল এবং সেই ফিমেল। সে জানতে পারে যে ওনারা হাজবেন্ড ওয়াইফ, ওনারা শহর থেকে গ্রামে ঘুরতে এসেছিল, এবং ঠিক রাত 9:30টার দিকে ঠিক সেই জায়গাটাতেই যেখান থেকে সে তাদেরকে মানে তার সিএনজিতে উঠায়, ঠিক সেই জায়গাটাতেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং তাদেরকে সেই ঠিক একই কবরস্থান, যে কবরস্থানের কথা রাতের বেলা দুজন বলেছিল, ঠিক সেই কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এবং এই ছিল আসল ভাই আমার ঘটনা। ওকে, সো সেই দুই হাজবেন্ড ওয়াইফ সেদিন লিফট চেয়েছিল, এরপরে তো উনি আর মনে হয় ট্যাক্সি চালান না, এরপর থেকে মানে এই ঘটনার পর থেকে উনি অনেক বেশি ভয় পেয়ে যায়, মানে ওনার যে ড্রাইভারি যে পেশাটা ছিল উনি একেবারেই মানে সম্পূর্ণ কন্টিনিউ করেন না, ছেড়ে দেয়। ওকে, সো আমাদের এর মাঝখানে বেশ কিছু এসএমএস চলে এসে শিশি লিখেছেন, ভাইয়া ফার্স্ট আপনাকে এসএমএস করলাম, প্লিজ এসএমএসটা পড়বেন। আমি আর আমার কাজিন দুজন মিলে ভূত এফএম শুনছি, আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। রুবেল হাসান লিখেছেন নিয়ামতপুর রাজশাহী থেকে যে রাসেল ভাই, আজ আমি গ্রামের বাসায় আসছি, আমার গ্রামের সব ফ্রেন্ডদের নিয়ে ভূত এফএম শুনছি। আরমান চট্টগ্রাম থেকে লিখেছেন যে অনেক দিন পর ভূত এফএম শুনছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আখি লিখেছেন দিস ইজ মাই ফার্স্ট এসএমএস টু রেডিও ফুর্তি, আমি উত্তরা থেকে এসএমএস করছি এন্ড আমি আজকে ফার্স্ট ভূত এফএম শুনছি, সো একটু ভয় লাগছে স্পেশালি। অনেক আমাকে লিখেছেন শ্যামলী থেকে, ভাইয়া আমি কাল রাতে বাথরুমে গিয়েছিলাম এবং ডোর খোলার পরেই আচ্ছা আমার ভাই বাথরুমে গিয়েছিল এবং ডোর খোলার পরে সে জ্ঞান হারায়, পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটু আগে তার জ্ঞান এসছে। নিশ্চয় কোনো ঘটনা আছে, সেই ঘটনাটা আমাদের মেল করে জানিয়ে দিন। ভূত এফএম @radiofuርቲ.com অ্যাড্রেসে। ইব্রাহিম খলিল আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, রাসেল ভাই Both FM is one of the best program in world. Acha, can you please tell
আচ্ছা, তারপরে বলছেন তার এসএমএসটা পড়ে ফেলতে। আচ্ছা, আমি অবশ্যই আপনার সাথে এগ্রি করি যে হ্যাঁ, ডেফিনিটলি ভূত এফএম হতে এরকম হতেই হবে। আমরা এবং সেটা কিন্তু আপনাদের জন্য। যদি সেটা ওয়ার্ল্ড এর বেস্ট প্রোগ্রাম হয় সেটাও আপনাদের জন্যই। আপনাদের ঘটনা দিয়েই সেটা বেস্ট হবে। সো আপনার জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আর আমাদেরকে রোহিত লিখেছেন যে তার এসএমএস পড়া হয় না কেন, আমি এসএমএসটা পড়ে ফেললাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে এবং শুরুতে আপনার নাম জানতে চাইবো এবং আপনার পরিচয়টা বলবেন একটু। হাই লিসেনার্স, আমি ডক্টর আনিস। আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। আমি আগে কি কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমি ভূত এফএম প্রোগ্রামটা প্রথম পর্ব থেকেই শুনি এবং মোটামুটি খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আমি কখনো এই প্রোগ্রামটা কখনো মিস করিনি। তাই হঠাৎ আজকে মনে হলো আজকে আমি আমার জীবনে আমার পরিবারের একটি ঘটনা আমি লিসেনারদের সাথে শেয়ার করব। আগে আমি বলিনি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগর থানাতে। এই ঘটনাটা আজ থেকে 30 থেকে 35 বছর আগে এবং এটা আমার এক ফুপুকে নিয়ে। আগে বলে রাখি যে আমার আব্বুরা বর্তমানে 3 ভাই 4 বোন। ঘটনাটা হচ্ছে ঠিক 30 থেকে 35 বছর আগে একটি রাতে। সেই সময় আমার দাদা একটি কাজের কারণবশত তিনি ঢাকাতে ছিলেন। আমার দাদি, আমার আব্বু, তার ইমিডিয়েট এক ভাই এক বোন এবং যাকে নিয়ে ঘটনা, এরা ছিল বাকি ফ্যামিলি মেম্বার। সেদিন রাতে আমার আব্বু পড়াশোনার জন্য রাত 11টা থেকে 12টার সময় পড়াশোনায় ব্যস্ত ছিলেন। আমরা সাধারণত জানি গ্রামে সাধারণত এশার নামাজের পর মানুষ ঘুমিয়ে পড়ে। সেইভাবে আমার দাদি তার অন্য দুটি সন্তানকে ঘুম পাড়িয়ে তার যে ফুপুটি, তার বয়স ছিল 40 দিন, তাকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন। আর তাকে চেষ্টা করতে করতে তিনিও নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলেন বা ঘুম ভাব চলে এসেছিল, এরকম অবস্থা। তখন আমার আব্বু যখন পড়তেছিলেন তখন হঠাৎ দরজার মধ্যে পোকার শব্দ বা ধাক্কার শব্দ এরকম টাইপের একটা সাউন্ড শুনতে পেল। তখন আমার আব্বু মনে করলো এটা গ্রাম দেশ, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, বিভিন্ন ধরনের শব্দই হতে পারে। তাই প্রথমে তিনি শব্দটাকে অতটা নিয়ে এটা নিয়ে তিনি অত ভাবেননি, হতে পারে যে কোনো কিছু হতে পারে। এরপর নিয়মিত বিরতি দিয়ে দিয়ে শব্দটি হচ্ছিল 5 মিনিট 10 মিনিট 2 বার 3 বার। তখন আমার উপর চিৎকার করে বললেন, কে বাইরে যদি কেউ থেকে থাকেন তাহলে আপনি সব আওয়াজ দিন, বাট কোনো সারা শব্দ আসেনি। এটি চলতেছিল 3 বার 4 বার। এরপর আমার আব্বু একটু ভয় পেয়ে গেলেন, কারণ ক্লাস 7-এ পড়ে, সেই অনুযায়ী তার বয়স অনেক কমই ছিল। সে তার আমার দাদিকে গিয়ে বললো, আম্মা কে জানি আমাদের দরজার সাথে ফাজলামো করছে, কিছুক্ষণ পর পর শব্দ করতেছে। তখন আমার দাদি ঘুম থেকে উঠে তিনি দরজাটা চেক করলেন। আমরা সাধারণত জানি গ্রামের দরজাতে মাঝখানে কাঠ দিয়ে দরজাটি আটকানো থাকে। তিনি চেক করে দেখলেন যে না, দরজাটি ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তারপর আমার দাদি আমার আব্বুকে বললেন, ঘুম থেকে যখন উঠলাম আমি একটু টয়লেটে যাবো, তুমি এক কাজ করো, তুমি হারিকেনটি নিয়ে বাথরুম টয়লেটের সামনে গিয়ে একটু সামনে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। আমরা সাধারণত জানি গ্রাম দেশের টয়লেট গুলো মূল বাড়ি থেকে একটু দূরেই হয়। তখন আমার দাদি দরজাটা খুলে টয়লেটে গেলেন, আমার আব্বু হারিকেনে দাঁড়িয়েছিলেন। আমার দাদি যখন টয়লেট থেকে ব্যাক করলেন তখন আমার আব্বু বললো, আম্মা আমিও টয়লেট করবো। তখন আমার দাদি হারিকেন নিয়ে দাঁড়িয়েছিলেন, আমার আব্বু টয়লেটে গেলেন। এরপর তারা বাসায় চলে আবার আগের মতন সুন্দর করে দরজা আটকিয়ে যার যার মতন শুয়ে পড়লেন। সমস্যা শুরু করলো শুয়ে পড়ার 5 মিনিট পরই। তখন সেই আমার ছোট ফুপুটি, যার বয়স ছিল 40 দিন, সে হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো। তখন আমার দাদি চেষ্টা করছিলেন তার কান্না থামানোর জন্য, বাট কান্না থামছিল না। আস্তে আস্তে দেখা গেল তার মুখ দিয়ে, নাক দিয়ে লালার মতন জিনিস বের হচ্ছে, ফেনা বের হচ্ছে। সেটা দেখে আমার দাদি খুব ভয় পেয়ে গেলেন। তিনি চেষ্টা করতেছিলেন যে কিভাবে ওকে থামানোর জন্য, কিন্তু সেটি আর থামাতে পারছেন না। আর ওই সময় ওই ঘরে পুরুষ মানুষও কেউ ছিল না বা দায়িত্ববানও কেউ ছিল না। তখন একসময় দেখলো আস্তে আস্তে তার দেহটি নিথর হয়ে যাচ্ছে। এই সময় আমার দাদি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তখন পাশের বাড়ি থেকে আমার দাদার যে ভাই, চাচাতো ভাই, তারা দৌড়ে আসলেন, ভাবি কি হয়েছে কি সমস্যা। তখন তারা এসে দেখলেন যে আমার ফুপুরের দেহটি আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে। একসময় সেটি আর কোনো সার শব্দ নেই। তখন আমার দাদার যে ভাই, তারা বলল যে যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে শিশুটি মারাই গেছে। এই কথা বলার পর তো আমার দাদি প্রচন্ড কান্নাকাটি শুরু করলেন। তখন আর কারো ভাবার সময় নেই যে কি কারণে মারা গেল, বড় কথা হচ্ছে তার মেয়েটি মারা গেছে। আমার আব্বুরা খুব কান্নাকাটি শুরু করলেন। বাট সকালে যখন ফজর নামাজ হলো তখন দাফন কাফনের জন্য ব্যবস্থা করছিলেন। যে লোক তাকে গোসল করিয়েছেন, সেই লোক, যে মহিলাটি ছোট্ট বাচ্চাটিকে গোসল করিয়েছেন, সে পরে এসে আমার দাদিকে বলল, আচ্ছা আচ্ছা, আমি তো একটা অদ্ভুত জিনিস দেখলাম, কি আপনার এই ছোট্ট বাচ্চাটির পিঠে একটি হাতের ছাপ এবং আস্তে আস্তে গাঢ় নীল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রচন্ড ফোর্সে যদি কেউ মারধর করে এরকম। তখন আমার দাদি শুনলেন, বাট ওই মুহূর্তে তিনি তার সন্তান শোকে আত্মহারা ছিলেন, বা এগুলো নিয়ে ভাবার কোনো সময় ছিল না। তারপর আস্তে আস্তে
জানার কবর দেওয়া হলো। তারপর 2-3 দিন পর তা একটি জিনিস মনে হলো, এই যে আমার আব্বু যখন রাত্রে পড়ছিল তখন কিন্তু দরজা ক্রমাগত শব্দ হচ্ছিল। হতে পারে একটি অশুভ শক্তি বা ফোর্স বা যে কোনো কিছুই হোক, সে চাচ্ছিল ভিতরে প্রবেশ করতে, বা যে কারণে বা দরজা বন্ধ থাকার কারণে সে পারতো না, বা টয়লেটে যাওয়ার কারণে সেই অশুভ শক্তি হোক বা ফোর্স হোক তার জন্য একটা অপরচুনিটি হয়ে যায় যে ভিতরে ঢোকার জন্য। হতে পারে সে তার যেই উদ্দেশ্য, অবশ্যই খারাপ উদ্দেশ্য সাধনের জন্য এসেছিল, সে সেটি করে গিয়েছে। হয়তো তার উদ্দেশ্য ছিল এই ছোট্ট বাচ্চাটিকে হত্যা বা এই ধরনের কিছু একটা করার জন্য, সে ওই সুযোগে ঢুকে বেরিয়ে গেছে। এখনো হয়তো আজ থেকে 30-35 বছর আগের ঘটনা, যদি এখনো হয়তো এই ঘটনাটি ওই রকম ভাবে আমাদের আবেগ আপ্লুত করে না, কারণ অনেক পুরোনো ঘটনা, আমরাও ছোটবেলায় দেখিনি। এখন আমার দাদি এখনো বেঁচে আছে, তিনি মাঝে মধ্যে যখন আমাদের ঢাকায় আমাদের বাড়িতে বেড়াতে আসেন, তিনি এই ঘটনাটা প্রায় শেয়ার করেন, যেমন একটা ভৌতিক ঘটনা আমাদের পড়ে পড়ে উল্লেখ করেছে। আসল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এর মধ্যে আমরা বেশ কিছু এসএমএস পেয়ে গেছি। এসএমএস পড়ে ফেলতে চাই। জাহাঙ্গীর আমাদের লিখেছেন সাভার ইপিজেড থেকে ভূত এফএম তার অনেক ভালো লাগে এবং তিনি বলছেন যে আমার অনেক ভয়ঙ্কর কাহিনী আছে, আমি গেস্ট হতে চাই, প্লিজ 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 ভাই রিড মাই এসএমএস। আচ্ছা, আপনার এসএমএস তো পড়লাম, আপনার ঘটনাও পড়তে চাই। সো আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT। আচ্ছা, আমাদের ইমেল করুন, লিখে ফেলুন vootfm@radio40.fm। এই অ্যাড্রেসে আপনার ঘটনাটি, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। সুফি লিখেছেন যে ভূত এফএম কেন যে এত ভালো লাগে তার কোনো এক্সপ্লেইন পাই না, জোস, ভূত এফএম জোস। আচ্ছা, এটা আপনাদের প্রোগ্রাম, দ্যাটস ওয়াই আপনাদের এত বেশি ভালো লাগে। তনু লিখেছেন যে তনু পেতনি ধানমন্ডি থেকে লিখেছেন যে রাসেল ভাই এসএমএস পড়েন না কেন, কতবার এসএমএস দেব? আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার প্রথম এসএমএসটি আমি পড়ে ফেলবো, আমার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে গালমন্দ শোনার জন্য হয়তো আপনার তৃতীয় এসএমএসটি আমি মিস করে যাবো, এরকম হতেই পারে মাঝে মাঝে। আমাকে ইতি সালমা ঢাকা থেকে লিখেছেন, ভাইয়া আমরা একা একা ভূত এফএম শুনছি অ্যান্ড ভূত এফএম অনেক লাইক করি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে হজরতপুর কেরানীগঞ্জ থেকে MH রাজু লিখেছেন আমাদেরকে এসএমএস, এবং তিনি বলছেন ভূত এফএম তার অনেক ভালো লাগে। প্রতাপ মন্ডল আমাদের SM হল রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখেছেন এবং আমাকে বলেছেন যে আপনি কি ভূত দেখেছেন? আমার সেই রকম অভিজ্ঞতা থাকলে সেটা আমি আগে শেয়ার করেছি, এখন আর শেয়ার করতে চাচ্ছি না। সাগর আমাদের লিখেছেন ফ্রম সাভার থেকে, রাসেল ভাই এসএমএসটা পড়বেন প্লিজ। আমাদেরকে মৌটুসি লিখেছেন, ভাইয়া আচ্ছা ভূত এফএম নিয়ে তিনিও কিছু লিখেছেন। মাসুদ পারভেজ আমাদের চিটাগং থেকে লিখেছেন। সবুজ আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে শ্রাবণ এসএমএস করেছেন ঢাকা থেকে। আমাদেরকে সুজয় এসএমএস করেছেন অনন্ত এসএমএস করেছেন। আমাদেরকে তাসকিন এসএমএস করেছেন মনিরা ক্যান্টনমেন্ট ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে মাহফুজ এসএমএস করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে। নুসরাত আমাদের এসএমএস করেছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে এবং আপনার কাছে যেতে চাই আমরা। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক, এবং থ্যাংক ইউ রাসেল ভাইয়া। এবং আপনাকে তারপরে আপনার ঘটনাটা শুনতে যাচ্ছি। আপনার কাছে যে চমৎকার ঘটনা আছে, যে ঘটনাটা আমি শুনেছি একটু আগে, তো সেই জি, ঘটনাটা রাসেল আমি ভাইয়া। শুনতে চাচ্ছি। হ্যালো লিসনার, আমি ফুয়াদ মাছদার নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে মানে শেয়ার করব সেটা আমি নিজেই ফেস করেছি। এখন আমি ঘটনায় চলে যাই। এই ঘটনাটা হলো জানুয়ারির প্রথম দিকে, এই বছরেরই জানুয়ারির প্রথম দিকে। তখন তো প্রচন্ড শীত। তো রাত 9:30 পৌনে 10টার দিকে আমার একটা মোবাইলে রিং আসলো, আমার কাজিনের মোবাইল থেকে। সে আমার কাজিন অনেক অসুস্থ এবং আমার ওই কাজিনের বাসায় আমার চাচি আর চাচাতো বোন ছাড়া কোনো পুরুষ লোক ছিল না ওই বাসায়। তো আমার চাচি ফোন করলো যে তোমার ভাই খুব অসুস্থ, তুমি চলে আসো। আর আমার কাকার বাড়ি হলো মুন্সিগঞ্জে। তো ওইখান থেকে ফোন আসে যে ওরে হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমি 9:30টার দিকে এই ফোনটা পাই। তো আমি ড্রেস আর চেঞ্জ করি না, তৎক্ষণাৎ আমি আমার বাইকটা বের করে রওনা করি যাওয়ার জন্য। প্রচন্ড শীত থাকাকালীন এই জন্য আমি হেলমেট নেই, জ্যাকেট ট্যাকেট পরে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রওনা করি। আমি 10:30 পৌনে 11টার দিকে আমি মুক্তারপুর ব্রিজে উঠি প্রথম। তো স্বাভাবিক গতিতে আমার বাইকটা চলতেছিল 40 থেকে 45 স্পিডে। আর প্রচন্ড কুয়াশা ছিল, এই বিধায় আমি বেশি স্পিডে গাড়িটা চালাচ্ছিলাম না। তো যখন আমি মানে ব্রিজের মাঝামাঝি যাই, তখন একটা জিনিস আমি নোটিস করি যে ব্রিজের মাঝামাঝি পয়েন্টে একটা মেয়ের মতো শেপ দূর থেকে লক্ষ্য করতে পারি, যে একটা মেয়ের মতো কে যেন দাঁড়িয়ে আছে ব্রিজের মাঝামাঝি। তো আমি কল্পনা করি যে এই রাত্রেবেলায়, শীতের রাতে 11টার দিকে
11টা 11:15টার দিকে কোনো মেয়ে একা মানে দাঁড়িয়ে থাকার কথা না ব্রিজের মাঝখানে। তো এটা কিভাবে হলো বুঝতে পারলাম না। আমি বাইক আবারও মানে চালাইতে শুরু করলাম। আবার কল্পনা করলাম যে কেউ থাকতে পারে সঙ্গে। তো আমি চালাইলাম ওটা ইগনোর করে যে আমি যাই, আমার তো যাইতে হবে, আমার কাজিন অসুস্থ। তো আমি স্পিডে চালাইতেছিলাম। তো 35-40 মিনিট চালানোর পরে যখন আমি গ্রামের মধ্যে প্রবেশ করি, মানে শহর থেকে গ্রামের মধ্যে সরু রাস্তা, স্পিডটা একটু কমাই দিই, তো মাঝখানে দেখতে পাই যে আবারও কে যেন দাঁড়িয়ে আছে রাস্তার মিডল পয়েন্ট। তো আমি চিন্তা করি এত রাত্রে কি। তো যখন এই মানে এটার কাছাকাছি আমি পৌঁছাই যাই, দেখি যে সেম যা দেখছি ওই ব্রিজের মধ্যে যে মেয়েটা ওইরকম সালোয়ার কামিজ পরে একদম রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে মাত্র। তো আমার স্পিড ছিল 50-এর কাছাকাছি। তো আমি স্পিডটা হঠাৎ করে কমাই দিয়া ওরা পাশ কাটায় মানে চলে যায়। আর আমি তো মনে মনে অনেক ভয় পেয়ে যাই যে মানে কি ঘটতেছে এটা। আমি 45-50 টাইনে আসলাম 30-35 মিনিট। তো কিভাবে এখানে আসলো এই মেয়েটা, আবার কিভাবে আসলো, আসা তো মানে পসিবলই না। তো আমি অনেক ভয় পেয়ে যাই এবং অটোমেটিকলি আমার ব্রেন কমান্ড করতে থাকে তুমি স্পিড বাড়াও, তুমি এনি হাউ এখান থেকে মানে প্রস্থান করো। আর আমার তখন মানে মনে ছিল না যে আমার কাজিন কোনো অসুস্থ, আমি নিজে অসুস্থ হয়ে নিজে বাঁচার জন্য একদম অস্থির হয়ে গেছিলেন। এনি হাউ আমার বাঁচতে হবে এখান থেকে। তো স্পিড অটোমেটিকলি বেড়ে যায়। তো এরকম ভাবে চালাইতে থাকি আর আমার মানে খুব ঘামতে থাকি, এত প্রচন্ড শীতের মধ্যে ঘামতে থাকি। তো হঠাৎ করে দেখি যে সামনে একটা স্পিড ব্রেকার। তো আমি হার্ট ব্রেক করি। হার্ট ব্রেক করার পরে একটা জিনিস আমি নোটিস করি যে আমি এত প্রচন্ড শীতের মধ্যেও মানে একটা ভীষণ আগুনের ফুলকির মতো আমার জ্যাকেট ভেদ করে আমার শরীরে লাগতেছে একটা ধাক্কা। আর গাড়িটা অনেক ওয়েট হয়ে গেছে, অনেক ভারী, গাড়িটা যেন আগাইতেইছে না এরকম একটা অবস্থা। আমি অ্যাক্সেলারেট করতেছি কিন্তু গাড়ি বাড়তেছে না এরকম অবস্থা। তবুও আমি যতটুকু মানে প্রাণপণে আবার স্পিড দিলাম, কিন্তু ব্রেক করতেও ভয় পাইতেছিলাম যে আবার লাগে কি ওইটা। তো এক পর্যায়ে তো গ্রামের রাস্তা, ও খুব ভাঙাচুরা, ব্রেক করতে হয়, যতবার ব্রেক করতেছি পিছনে লাগতেছে একটা বডির মতো একদম আগুনের ফুলকি, যেমন আমি সহ্য করতে পারতাছি না। তবুও আমার বাঁচতে হবে, এখান থেকে প্রস্থান করতে হবে। তো অনেক দূরে চালানোর পরে এইরকম অবস্থায় মানে আমার জ্ঞান হারা হারা অবস্থা, তবুও নিজের সঙ্গে লড়াই করে মানে আমি যাইতেছি। তো লক্ষ্য করলাম দূরে একটা হারিকেনের আলো দেখা যায়। তো 5 মিনিট চালানোর পরে দেখলাম একটা টি স্টল। তো ওই টি স্টলের সামনে গিয়ে আমি বাইকটা স্টার্ট বন্ধ করি এবং দেখতে পাই টুলের মধ্যে বসা একটা বৃদ্ধ 60 থেকে 65 এরকম একটা বয়সী লোক। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং লোকটার চুল সাদা, দাড়িও ধবধবে সাদা। তো তার দিকেই আমি বলি, সালাম দিই তারে, যেহেতু গ্রামের লোক। তো বলে ওই চাচাটা দেখে বলে যে বাবা তুমি এত ঘামাইতেছো কেন, কি হয়েছে, বসো তুমি, পানি না। পানি দিল, আমি পানিটা খাইলাম। তারে বললাম যে এই ঘটনা এরকম আমার রাস্তায় এই ঘটনা। তো বাবা এগুলা কিছু তুমি কি করো না, কানে কানে আমার ফিস ফিস করে কি যেন একটা বললো। আমি তা মানে কথাগুলো শুনতে পাইলাম না, কি যেন একটা বললো। আচ্ছা। তা দেখলাম যে আমার শরীরটা যেমন ভারী ছিল একটু হালকা হয়ে গেছে। এবং হাতের মধ্যে তিনি একটা জিনিস আমার গুঁজে দিল, বললো এটার দিকে তাকায়ও না। তবু আমি মানে কৌতূহল বশত একটু তাকায় ফেললাম যে ওই আপনার কাইথন টাইপের মানে যেগুলা দিয়ে তাবিজ বাঁধে এরকম কালো একটা জিনিস। তো আমি আবার দেখতেও চেষ্টা করলাম না যে যদি এটা দিয়ে আমার উপকার হয়। তো উনি বললো তুমি এটা পকেটে ভরে ফেলো, তাকাবা না। তো আমি তার কথা মতো পকেটে ভরে ফেলি, প্যান্টের পকেটে। এবং তিনি আরো বলেন যে তোমার শার্টটা উল্টা করে তুমি পরো, হ্যাঁ পরো, এবং এরপরে তোমার আর কিছু ইনশাল্লাহ হবে না। তিনি এই কথা বলেন আর বলেন যে তুমি একটু এখানে বিশ্রাম নিয়ে তারপরে যাও। আর আরেকটা মানে লক্ষণীয় বিষয় যেটা মানে আমি নোটিস করি, উনি যখন বসা ছিলেন তো স্বাভাবিকটা মানুষের মতোই মানে দেখেছিল যে একটা মানুষ বসে থাকলে যা, তার হাইট যে এত বেশি হইতে পারে তা মানে আমি কল্পনা করিনি। তিনি উঠা দাঁড়াইলেন এবং দাঁড়ানোর পরে দেখলাম যে সে 6.5 ফুট থেকে 7 ফুটের মতো লম্বা এবং তার কোনো ফুট স্টেপ পড়তেছিল না। তিনি যেন হাওয়ায় ভেসে ভেসে মানে চলে গেলেন। তো এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি এখানে বিশ্রাম নিব কি, মানে বিশ্রাম নেওয়ার প্রশ্নই ওঠে না, বাবা আমার কি হইতেছে। তো আমি এখান থেকে বাইক আবার স্টার্ট করে আমি বেদম টান যে না এখানে থাকা যাবে না। এরপরে সেফ এন্ড সাউন্ড আমি আমার কাজিনের বাড়ি চলে যাই। তো ওর শরীর অসুস্থ থাকায় আমি এই জিনিসগুলো আর কারোর সঙ্গে মানে শেয়ার করি না,
তো ওরা হসপিটালে নিয়ে যায়, এবং এরপরে যখন বাসায় আসি, এর আগেও রাসেল ভাই বলেছিলাম যে আমার ঘটনাগুলো আমি এক ইমাম সাহেব আমাদের এলাকার তার সঙ্গে মানে ডিসকাস করি এরকম কিছু হলে। তো তার সঙ্গে যখন আমি এই ব্যাপারটা নিয়ে মানে ডিসকাস করি, উনি যা মানে এটা ডেফিনেশন দিলেন, উনি বললেন যে তোমার একটা অশুভ শক্তি বা প্যারানরমাল কিছু যা বলো তুমি, খারাপ জিন, মানে তাদের ভাষায় যে খারাপ জিন তোমার অ্যাটাক করছিল। আর ওই রুটেই কিন্তু এর আগের বারও রাসেল ভাই আরেকটা স্টোরি বলছিলাম যে আমার নিজের ঘটে যাওয়া, যে ওই রুটটাতেই আমার হয়েছিল এই ব্রিজ নিয়ে। তো বলছে যে তোমার এরকম মানে প্রায় তোমার ওইটা অ্যাটাক করতে চায়, তুমি ওই জায়গায় আর যাবা না রাত্রে একা। আর তোমার ওইটারই মানে একটা নেগেটিভ একটা শক্তি, যিনি ভালো ভালো একটা জিন আইসা তোমারে মানে হেল্প করতে। হ্যাঁ, এবং যখন আমি আবার ওই চিন্তা করলাম যে উনি তো আমার একটা জিনিস দিছে, ওটা কি, প্যান্ট যখন চেক করলাম বাসায় আসার পরে, আমার প্যান্টের মধ্যে কিছুই ছিল না। মানে একদম অবাক হইলাম যে এটা কোথায়। আমার হাতের মধ্যে যে জিনিসটা দিয়েছে হ্যাঁ। সেটা আসলে কি আপনি কি বুঝতে জিনিস? পারেননি। Okay. এই ছিল আমার এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি বেশ কিছু এসএমএস এর মধ্যে পেয়ে গেছি। আমাকে হাফিক এসএমএস করেছেন, এটা মানে হাফিক হবে, মানে শফিক হবে আমার যেটা মনে হয়। এবং তিনি খুলনা থেকে এসএমএস করেছেন, লিখছেন ভাই আমি খুব ভয় পাচ্ছি, আমি শাওন, টিটু, মামুন আমাদের এখানকার একটা বাস একটা বাঁশ বাগানে হবে, বাঁশ বাগানে বসে শুনছি। সো ওদের অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। শাহজাহান এবং সাদিয়া তারা দুজন মিলে বলছেন যেটা আমাদের থার্ড এসএমএস পড়া না হলে তারা খুব রাগ করবেন। আমি পড়ে ফেলছি। রবিউল ভূত এফএম রবিউল ভূত ফ্রম টাঙ্গাইল, তিনিও এসএমএস করেছেন আমাদেরকে। রাসেল ভাই ভালো আছেন? আহসান কবির অনেকগুলো এসএমএস পাঠিয়ে এই প্রশ্নটি করেছেন। হ্যাঁ ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো ধরে। উজ্জ্বল সন্দীপ থেকে লিখেছেন রাসেল ভাই এসএমএসটা পড়বেন প্লিজ। আমি আপনার এসএমএস পড়ে ফেললাম, কিন্তু এই প্লিজ এর পরে আর কিছু নেই। সুতরাং আপনার এসএমএসটা কোথায়? এসএমএসটা পড়বো, কিন্তু কি পড়বো? যাই হোক, আরো অনেকেরই এসএমএস দেখতে পাচ্ছি আমি। আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি মারুফ এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে আচ্ছা সিফাত, তুলি, তিশা, তারা সবাই ভূত এফএম শুনছেন। রানা ওয়ারি থেকে আমাদের এসএমএস করেছেন আবিদ মগবাজার থেকে, তিনি তার বেস্ট ফ্রেন্ড তারিফ ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে বেল্লা মিরপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া ফাইজুর এসএমএস করেছেন ঈশান গাজীপুর থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহসিন, নেহাল, নাবিলা নারায়ণগঞ্জ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপরে আমরা পরবর্তী ঘটনায় যাব। পরবর্তী ঘটনায় আমরা ফিরে আসছি ফারহানের কাছে এবং তার কাছ থেকে তার পরবর্তী ঘটনাটি আমরা জানবো। হাই লিসনার্স, আমি ফারহান বলছি। তো আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার ভাইয়ের কাছ থেকে শোনা। আমার ভাই বেশ কিছুদিন মানে ইন্ডিয়াতে ছিলেন এবং উনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেন। উনি ওখানকার মানে যারা লোকাল ছিলেন তাদের কাছ থেকে ঘটনাটা শুনেন এবং আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটা হচ্ছে এরকম যে এক গ্রাম থেকে মানে দু ভাই তারা শহরে যাবে কোন একটা কাজে, এবং তাদের যে বাসের যে লাস্ট ট্রিপ ছিল সেটা ছিল রাত 12টায়। তো আর ওদের বাসা যে গ্রামের বাসাটা থেকে মানে বাস কাউন্টার পর্যন্ত যেতে প্রায় 2 ঘন্টার মতো পথ তাদের পাড়ি দিতে হবে। তারা স্বভাবতই মানে 8টার দিকে রওনা হলো, যেহেতু লাস্ট ট্রিপ রাত 12টায়। তাদের কিন্তু মানে রাত 10টা 10:30টার দিকে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আবহাওয়া খুব খারাপ হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হলো, গ্রামের পথ আরো বেশি খারাপ হয়ে গেল। ওরা বাস কাউন্টারে যে পৌঁছলো রাত 12:30টার দিকে, 12:20 12:30 এরকম একটা টাইম। ওখানে যখন তারা পৌঁছলো, ওরা দেখলো যে ওরা লাস্ট ট্রিপটা মিস করে ফেলেছে, আর কোনো ট্রিপ নেই, সেটাই ছিল শেষ ট্রিপ। ঠিক তখনই তারা বাসের যে কাউন্টারে যে লোকগুলো ছিল তাদেরকে বললো যে আমরা এখন কি করব, আমাদের তো মানে লাস্ট ট্রিপ আমরা মিস করে ফেলেছি। তখন বাস কাউন্টারে যারা লোক ছিলেন তারা বললো যে আমরাও তো চলে যাচ্ছি, মানে আমরাও তো কাউন্টার বন্ধ করে চলে যাব, তো আপনি এক কাজ করেন, আপনি সকালে আসেন, সকালে আমাদের ফার্স্ট ট্রিপে আপনি চলে যান। কিন্তু এবং আরো বললো যে মানে আপনারা আপনাদের বাসায় চলে যান, সবচেয়ে বেটার হয়। কিন্তু ওদের বাসা ওখান থেকে যাওয়াটা মানে ইম্পসিবল ছিল, কারণ অনেক দূরে, আবারও সেই 2-3 ঘন্টার পথ পাড়ি দিয়ে যাওয়া সম্ভব ছিল না আসলে, যেহেতু ওয়েদার খুব খারাপ ছিল। তো বাস কাউন্টারের লোকেরা ওদেরকে বললো যে আপনারা এক কাজ করেন, আপনারা আমাদের কাউন্টারটা তো আমরা বন্ধ করে যাচ্ছি, তো আমাদের কাউন্টারের যে বারান্দা সেখানে আপনারা স্টে করেন, একটু কষ্ট করে রাতটা কাটিয়ে দেন, সকালবেলা ফার্স্ট ট্রিপে চলে যান। তো যেই কথা সেই কাজ, সে অনুযায়ী তারা কাউন্টারের বারান্দায় স্টে করলো এবং তারা রাতটা ওখানে কাটানোর সিদ্ধান্ত নিল। এবং কাউন্টারে যারা লোক ছিল তারা সবাই চলে গেল, আশেপাশে কোনো লোক নেই, জনমানব শূন্য এলাকা। তো ঠিক
12:50 কি একটা দিয়ে তারা দেখলো যে হঠাৎ দূর থেকে একটা বিশাল বড় একটা কোচ আসতেছে, এবং সেটা আসার পরে তারা চিন্তা করলো যে থাক, এই বাসটাকে আর মানে আমরা থামানোর কোনো চেষ্টা করবো না। বাসটা নিজেই এসে, তাদের মনে হলো যে তাদের দেখি বাসটা নিজে এসে থামলো, মানে তারা কোনো চেষ্টা করলো না যে আমরা থামাবো। বাসটা নিজে এসে তাদের সামনে থামলো। তারা আরো মানে একটু খুশি হলো যে না, তারা হয়তো বা কোনো একটা বাস পেয়ে গেছে। তারা যেটা করলো যে বাসের সামনে গেলো, বাসের দরজাটা খুলে গেল এবং তারা যে ভিতরে গেল, বাসের ভিতরে গেল, দেখলো যে সম্পূর্ণ বাসটাই খালি। বাসে কোনো প্যাসেঞ্জার নেই, কোনো সুপারভাইজার নেই, কোনো হেল্পারও নেই, শুধুমাত্র বাসের ড্রাইভার। তো ড্রাইভারকে তারা বললো যে মানে ওনাদের যে ডিজায়ার্ড প্লেস, মানে ওরা দুজন যে এখানে যাবে সেটার কথা বললো যে আমরা ওখানে যাব, বাসটা কি আমাদের ওখানে নিয়ে যাবে? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ, বাসটা আপনাদের ওখানে দিয়ে আসবে, আপনারা বসেন। তো তার কথা মতো তারা পেছনে যে বসলো, একটা সাইডে একটা সিটে যে বসলো, এবং তারা ভাবলো যে হয়তো বা বাসটা মাত্রই ছেড়ে এসেছে, সামনে কোনো কাউন্টার থেকে যাত্রী নেবে। তো তাদের কথাই আসলে ঠিক হলো। বাসটা বেশ কিছু দূর গেল, যাওয়ার পরে ঠিক একটা জায়গায় তারা দেখলো যে বেশ কিছু লোকের জটলা, ঠিক সেখানে বাসটা থেমে গেল। তারা মনে করলো যে হয়তো বা কাউন্টার এখানে, কাউন্টার বন্ধ করে দিয়েছে, লোকগুলো হয়তো এখন বাসে উঠবে। লোকগুলো ঠিকই বাসে উঠলো এক সময়। তারপরে যেটা হলো যে যেটা একটু অবাক হলো, তারা যেটা দেখে, তারা দেখলো যে বাসে যে যাত্রীগুলো উঠলো সবার হাইটই ছিল নর্মাল যে আমাদের হাইট সেটা থেকে অনেক বেশি, এবং প্রত্যেকে ছিল কুর্তা পরা, প্রত্যেকে ছিল টুপি পরা, এবং প্রত্যেকের দাড়ি ছিল, বিশাল বড় দাড়ি ছিল, এবং সবাই ছিল অসম্ভব ফর্সা এবং অনেক সুন্দর দেখতে। তো ওনারা যখন বাসে উঠলেন, তারপরে হঠাৎ করে বাসের ভিতরে একটা খুব সুন্দর একটা স্মেল, বেলি ফুলের একটা গন্ধ পুরো বাসে মানে ছড়িয়ে গেল। হ্যাঁ, তো এসব হওয়ার পরেও তারা জিনিসটাকে নর্মালি নিল, মানে তারা নর্মাল কিছু মনে করেনি। তারা মনে করছে হয়তো বা হইতেই পারে, এরকম সেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তারপরে যেটা ঘটলো যে তারা দেখলো যে একটা অদ্ভুত বিষয় যেটা ছিল যে বাসে যে যাত্রীগুলো উঠলো তারা একজন আরেকজনের সাথে কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ একদম চুপচাপ, মানে একদম গাম্ভীর্য, মানে কেউ কারোর সাথে কথা বলে না। ওকে। আসলে তারপরে কি হলো তারা আসলে কিছুই জানে না। তারা যেটা ফিল করলো যে, মানে দুজনের কথা বলতেছি, তারা দুজন ফিল করলো যে হঠাৎ করে ঘুম থেকে কেউ যদি ডেকে তোলে তখন যেরকম ফিল হয়, মানে কেউ যদি আপনাকে ডেকে তোলে ঠিক সেইভাবে তাদেরকে কেউ একজন ডেকে তুললো, তাদের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। এবং তারা যেটা দেখলো যে তারা সেই বাসটার ভিতরেই বসে আছে, বাসের যাত্রীগুলো ঠিক একই জায়গায় বসা, বাসের ড্রাইভারও ঠিক একই জায়গায় বসা, কিন্তু বাসটা তাদের যে ডিজায়ার যে প্লেসটা ঠিক সেখানে। এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, সেটা হচ্ছে যে প্রথমেই তারা যে কাউন্টারটা আসছিল তার ডিজায়ার প্লেসে যাওয়ার জন্য শহরের একটা জায়গায়, সেটা ছিল ওই কাউন্টার থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। গন্তব্যস্থল যেটা ডিজায়ার যে প্লেসটা ছিল 600 কিলোমিটার, কিন্তু এই প্লেসটা অতিক্রম করতে তার অবশ্যই প্রায় 10 আওয়ার্স এর মতো সময় লাগার কথা, আরো বেশি অবশ্যই লাগার কথা। হ্যাঁ, 600 কিলোমিটার যেহেতু। তো তারা দেখলো যে তাদের ডিজায়ার প্লেস, তারা চিন্তা করলো যে তারা তো, এবং চারিপাশে প্রচন্ড অন্ধকার। তো তারা বাসের ড্রাইভারকে যে বললো যে আপনাকে কত ভাড়া দিতে হবে, যেহেতু তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। বাসের ড্রাইভার বললেন যে না, আপনাদের কোনো ভাড়া দিতে হবে না, আপনারা যত তাড়াতাড়ি পারেন বাসটা থেকে নেমে চলে যান, আপনাদের গন্তব্যস্থল এসে গেছে, আপনারা চলে যান। তো এই কথা শোনার পরে ওই দুজন একটু ঘাবড়ে গেল এবং চিন্তা করলো যে থাক, আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই, যেহেতু আমাদের এবং চলে যেতে বলছে। হ্যাঁ, এবং ওরা বাস থেকে নেমে গেল। বাস থেকে নেমে যাওয়ার পরে যেটা হলো, বাসটা চলে গেল। তারা তখন ঘড়ির দিকে তাকালো, তখন ঘড়িতে মাত্র রাত 2টা। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? 10-11 ঘন্টার পথ, সেটা 2 ঘন্টায় কিভাবে অতিক্রম করে চলে আসলো, কিভাবে আসলো? এবং বাসের মধ্যে এরকম অস্বাভাবিক ব্যাপার স্যাপার কেন ঘটলো, এবং কাউন্টারটাও তো বন্ধ ছিল, তারপরে এখানে বাস আসার কথা না। সো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি যখন শুনেছিলাম তখন আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল। দ্যাটস ওয়াই এটা আমি ফারহানকে বললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে এছাড়া সাদ্দাম খান SMS কোচের ময়মনসিং থেকে লিখেছেন, ভূত এফএমের রাত, সব কাজ দিলাম বাদ, কেন এমন হয় লাগে শুধু ভয়। থ্যাংক ইউ এই ছড়ার জন্য। ফাইজা ধানমন্ডি থেকে লিখেছেন, ভাইয়া আমার সেকেন্ড SMS, ল্যাব ফাইনাল কাল, তারপরে ভূত এফএম শুনছি, আপনার পরীক্ষা খারাপ হলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে নুহাস লিখেছেন যে আজকে মনটা অনেক খারাপ ছিল, বা ভূত এফএম শুনে মনটা ভালো হয়ে গেছে। বাহ, চমৎকার, ভয় একটা ভালো ওষুধ বলতে হবে। জাহাঙ্গীর আমাদের SMS করছেন, আমাদেরকে, লুসান ভাইয়া আমার SMS কিন্তু কখনো পড়েন না, আমি আপনার SMS পড়ে ফেললাম। জুয়েল রানা আমাদের SMS করছেন পল্টন থেকে, এবং তিনি বলছেন আসলে
অনেক SMS করলাম, একটাও পড়লেন না, এখন পড়ে ফেললাম। এছাড়া আমাকে সাগর লিখেছেন কমলাপুর থেকে, আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন অর্থহীন ছেলে পড়া পুরান ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সবাইকে, আচ্ছা SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন নয়ন গাজীপুর থেকে। রুবাইয়া আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে, ভাই আজকের এপিসোডটা অসম হচ্ছে। এছাড়া আমাদের SMS করেছেন রবিন বস ফ্রম টাঙ্গাইল, এবং তিনি যেটা বলছেন যে রাসেল ভাই ফার্স্ট জয়েন করে 4টা SMS সেন্ড করেছে, অথচ একটাও পড়া হলো না। আপনার SMS আমি পড়ে ফেলেছি। এছাড়া আমাকে আরিফ বিল্লা SMS করেছেন। এছাড়া আরো অনেক SMS করেছেন। যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আনফরচুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে থাকেন তাহলে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল কানেকশন থেকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে আসছে, এবং যে কোনো একটা এপিসোড পছন্দ করে বেছে নিয়ে আপনি সেই এপিসোডটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এখন ভূত এফএম যে টিউনটা হচ্ছে সেটা মাই টিউন বা কলার টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাত্র একটি SMS পাঠাতে হবে। ভূত এফএম কলার টিউনের কোডটি মনে রাখতে হবে। কোডটি হচ্ছে 92125 এবং এখানে যদি আপনি যদি চান যে এখানে আপনি এই কলার টিউন বা মাই টিউন হিসেবে এটাকে সেট করবেন, তাহলে আপনাকে SMS পাঠাতে হবে। মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125, যেটা হচ্ছে কোড নাম্বার, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে আপনার এটা ভূত এফএম যে টিউনটা সেটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন। এছাড়া আমি দেখতে পাচ্ছি প্রীতি, মিশু, পপি, তুলি উত্তরা থেকে আমাকে SMS করেছেন, ভাইয়া প্লিজ আমাদের SMS পড়ো। আমি SMS পড়ে ফেলেছি, এবং তারা এখনো ভয় পাচ্ছেন একটু একটু, সুতরাং আরো ভয় পাবেন আশা করছি। অনু আকিব আমাদের SMS করেছেন আমাদেরকে ইমন ফ্রম বরিশাল। এছাড়াও রাসেল ভাই কেমন আছেন, নাম লেখেননি অবশ্য, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আমরা চলে যাবো আবার আমাদের আরেকজন গেস্টের কাছে, এবং তার কাছ থেকে তার ঘটনা শুনবো। ছোট্ট কয়েকটা ঘটনা তার রয়েছে, তার মধ্যে একটু শুনবো। হাই লিসেনার্স, আমি ডক্টর আনিস এগেইন। এখন আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব সেটি জাস্ট একটা এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্সের কোনো এক্সপ্লেনেশন যদি আপনাদের কারো জানা থাকে সেটা যদি আপনারা জানাতে পারেন তাহলে আমি এই ঘটনাটা আমি জানতে পেরেছি আমার ছোট ভাই কাছ থেকে। গত রোজার ঈদের সময় সে এবং তার এলাকার কিছু বন্ধু বান্ধব তারা ঠিক করলো যে তাদেরই এক ফ্রেন্ড, তার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, সেখানে তারা ঘুরতে যাবে বাস আনন্দ করতে যাবে ঈদের পর, তাদের ছুটি। তাই ওরা মিনিমাম 5 থেকে 6 জন তারা সিদ্ধান্ত নিল যে ঈদের পর দিন রাতে তারা চাঁদপুর যাবে। আমরা জানি যদি চাঁদপুর যেতে হয় লঞ্চে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়। তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা ট্রেনে যাবে, এবং তারা রাত্রে ট্রেনে ওঠার পর ঠিক 3:30টার মধ্যেই খুব ভালোভাবেই তারা চাঁদপুরের রেল স্টেশনে পৌঁছে যায়। এবং তারা চিন্তা করলো যে আমাদের যেই গ্রামের বাড়ি এখান থেকে আরো আধা ঘন্টা বা 1 ঘন্টার রাস্তা, বাট এই মুহূর্তে যেহেতু 3:30 বাজে, কোনো রিক্সা নেই, কোনো সিএনজি নেই, কোনো কিছু নেই, তাহলে এখন আমরা কি করব? আমরা কি আরো 1 ঘন্টা ওয়েট করব, না আমরা হাঁটা দিব? তখন তারা বললো, দেখো আমরা 6-7 জন ইয়াং ছেলে, আমাদের তো এত ভয় পাওয়ার কিছু নেই। আর চোর ডাকাত ওরা তো আমাদের দেখলেই পারবো, আমরা 6-7 জন এইসব চোর ডাকাত, যেহেতু ইয়াং ছেলে তারা এইসব চোর ডাকাত এইসবকে তেমন পাত্তা দিল না। তারা বললো যে এক কাজ করে আমরা হেঁটেই চলে যাই, আর রাতের মধ্যে এরকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটা এই ধরনের এক্সপিরিয়েন্সও তো আমাদের নেই। এই চিন্তা করে তারা 5 থেকে 6 জন হাঁটা শুরু করলো। কোনো সমস্যা নেই। হঠাৎ হাঁটতে একটা পর্যায়ে তারা দেখলো যে রাস্তার মাঝে একটা ছোট্ট শিশু বসে আছে। ছোট্ট শিশুর বয়স হবে আনুমানিক 10 মাস। এর আগে আমি আপনাদের রাস্তাটা সম্পর্কে একটু বলি যে রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘর বা দোকানপাট কোনো কিছু নেই। তখন প্রথম যে বন্ধুরা বাচ্চাটাকে দেখলো, দেখি তার আস্তে আস্তে করে তার পাশের আরেকজনকে বলছে, দেখ তোর একটু টাকা দেখছোস, হ্যাঁ বুঝতে তো পারছো জিনিসটা কি? হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ আমরা চোখ বন্ধ একবারে সোজা হাঁটা দিই এবং বারবার বাচ্চাদের তাকানোরও দরকার নেই। তখন তারা যাদের কাছে ম্যাচ লাইট ছিল তারা ম্যাচ লাইট জ্বালালো বা টর্চ লাইট যাদের কাছে ছিল, এবং আস্তে ওই বাচ্চার দিকে আর একবারও না তাকিয়ে তারা হাঁটা শুরু করলো। একটু দূরে যাওয়ার পর তার একজন বলতেছে যে রাস্তাঘাটের আশেপাশের যে অবস্থা, এখানে বাড়ি নেই, ঘর নেই, কোনো কিছু নেই। এই মুহূর্তে একটা ছোট শিশু হাসতেছে, খেলতেছে, এবং তার চেহারাটার মধ্যে কোনো ভয়ের ছাপও ছিল না। যদি আমি ধরে নিই যে বাচ্চাটা কোনো কারণে হারিয়ে গেছে বা যে কোনো কারণে হোক এখানে পড়ে গেছে অথবা যে কোনো কারণেই হোক, সে তো আতঙ্কগ্রস্ত বা থাকবে, কিন্তু সে একটা স্বাভাবিক শিশুর মতো খেলতেছিল, হাসতেছিল।
তারপর আস্তে আস্তে করে তারা তার বাড়িতে পৌঁছে গেল, এবং পরের দিন সকালে তারা এমন কোনো নিউজ পায়নি যে তাদের ওই জায়গাতে কোনো শিশু পাওয়া গেছে বা আপনারা তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে নিন, এরকম কোনো শিশু পাওয়া যায়নি। পরে তারা যখন তাদের যার বাড়িতে গিয়েছেন সেখানকার লোকদের শেয়ার করলো, তখন বললো রাত্রে এই ধরনের প্রচুর ঘটনাই ঘটে, এবং শিশুটি যে স্বাভাবিক কোনো মানুষ শিশু নয় সেটা মোটামুটি স্পষ্ট, কারণ এরকম একটা নিরীহ জায়গায়, গভীর জায়গায় একটা স্বাভাবিকভাবে এরকম শিশু থাকার কথা নয়। এরপরেও যদি আপনাদের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে সেটা আপনারা বললে ভালো হয়। ধন্যবাদ জসিম ভাই। ওকে, ইউ মোস্ট ওয়েলকাম। আমাদের সঙ্গে আরো বেশ কিছু এসএমএস চলে এসছে। এর মধ্যে আমাকে জয়মা বনিশ্রী থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে তিনি ভূত এফএম তিনি হচ্ছে শুনছেন, এনজয় করছেন আমাদের সাথে। আর আমাদেরকে এছাড়াও সহসা এসএমএস করেছেন ফতুল্লা থেকে, এবং তিনি বলছেন আজকের স্টোরিগুলো তার জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদেরকে রাসেল এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে সাগর এসএমএস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে রাসেল ভাইয়া আচ্ছা তিনি হচ্ছে বলছেন যে ভূত এফএম শুনলে তিনি খুশি হয়ে যান, দুঃখ চলে গিয়ে ভয় ঢুকে যায়। ওকে ফাইন। ইমরান আমাদেরকে টঙ্গী থেকে লিখেছেন, এছাড়া আমাদেরকে অর্থী এসএমএস করেছেন কুমিল্লা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন জয়তি, এবং আমাদেরকে এসএমএস করেছেন নাবিলা, খুব ভালো লাগছে তাদের। খলিল আমাদের এসএমএস করেছেন, খলিল খান। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে ডিজে আকিব আমাদের এসএমএস করেছেন। এছাড়াও রবি আমাদের এসএমএস করেছেন ঠাকুরগাঁ থেকে, আমাদেরকে রুস্তম এসএমএস করেছেন ফরিদপুর থেকে, আমাদেরকে ময়মন সিং থেকে আব্দুল্লাহ এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে হৃদয় কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সাব্বির, এবং আমাদেরকে তিনি বলছেন যে খুব ভালো কাহিনী হচ্ছে আজকে, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের তিথি রূপসা খুলনা থেকে এসএমএস করেছেন, এবং তিনি নিয়মিত ভূত এফএম শোনেন, আজকে লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন, এসএমএস পড়তে বলেছেন, আমি এসএমএস পড়ে ফেললাম। এছাড়া আমাকে এসএমএস করেছেন মোশারফ নাটোর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি যে নিঃসঙ্গ আরিফ আজকে ভূত এফএম যেটা হচ্ছে সেটা জন্য তিনি আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন। শিল্পী আমাদেরকে কল্যাণপুর ঢাকা থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে তানভি এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করছেন। এবং যারা এসএমএস করেনি তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের আরো ঘটনা রয়েছে, সেই ঘটনা নিয়ে আমরা ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:26। এবং এত রাত পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন এখনো, আপনিও ইচ্ছা করে এসএমএস পাঠাতে পারেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের লিখুন SHOUT শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে আকিজ এসএমএস করেছেন, এছাড়া আমাকে এসএমএস করেছেন স্নিগ্ধা ফুলার রোড ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, এবং তিনি বলেছেন যে তার এসএমএস না পড়লে তিনি এখনো ভূত এফএম শুনবেন না, বাট তার এসএমএসটি আমি পেয়ে গেছি এবং পড়ে ফেলেছি। যাক, একজন লিসনার অন্তত হারালাম না আমরা। শাকির আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, ভাইয়া আমি আপনার ওল্ড ভূত এফএম লিসনার, এবং তিনিও এসএমএস পড়তে বলেছেন, তার এসএমএসটি আমি পড়ে ফেললাম। KAM রানা আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে, এবং তিনি ভূত এফএম শুনছেন, তার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। পলাশ P2 থেকে আমাদের লিখেছেন কেরানীগঞ্জ থেকে, যে রাসেল ভাই ভূত এফএম শুনে ভয় করছে। ওকে, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন তানমি, এবং এছাড়াও রিগান আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে, এবং তিনি বলছেন যে 2 years এভরি ফ্রাইডে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। তারিফ আমাদের রাজশাহী থেকে এসএমএস করছেন যে ভূত এফএম না শুনলে ভালো লাগে না, কিন্তু শুনলে ভয় লাগে, সেটাই হওয়া স্বাভাবিক। আর আমাদেরকে
MH আকাশ লিখেছেন মোহনপুর রাজশাহী থেকে, যে তার এটা প্রথম SMS এবং তিনি ভূত FM অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন আমাদেরকে। হৃদয় এবং নাইম SMS করেছেন গাজীপুর থেকে, তারা দুজনে একসাথে ভূত FM শুনছেন। সুইট আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, লিখেছেন ভূত FM শুনছেন। এছাড়াও আমাদেরকে সাজেদুল SMS করেছেন এবং তিনিও ভূত FM এর সঙ্গে রয়েছে এত রাত পর্যন্ত ভূত FM এর সঙ্গে থাকার জন্য। সত্যি সত্যি আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তারপরে যারা SMS পাঠাতে চান, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব ঘটনা এবং আবারও আছে শামীমের কাছে তার ঘটনা শুনতে, এবং তিনি একটু অন্য ধরনের ঘটনা বলবেন, তাই না শামীম? জি, একটু অন্য ধরনের। হ্যাঁ, একটু অন্য ধরনের ঘটনা বলছি। লিসেনার, আমি শামীম, এসছি মোহাম্মদপুর জাপান কারেন্সি থেকে। তো আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমি শুনেছি এক ডোমের কাহিনী, এক ডোমের রিয়েল তার সাথে ঘটে গেছে। আচ্ছা, তো এটা আমি ডোমের কাছ থেকে শুনেছিলাম ডোমের যে সহযোগী থাকে, লোকটার নাম হচ্ছে সাইফুল্লাহ, বাট ডোমের কথা মানে নামটা আমি বলবো না, সেই নাম না প্রকাশ করা সত্যি আমাকে এই জিনিসটা বলা হয়েছে। তো যে ঢাকা ডিস্ট্রিক্টের গাজীপুর জেলায় কোনো একটি গ্রামে, আমি গ্রামের নামটা মেনশন করতে যাচ্ছি না, সেখানে একবার আমরা অনেকে জানি যে মেডিকেল স্টুডেন্টের মানে যারা পড়াশোনা করে ওদের জন্য একটা মানে কঙ্কাল একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কঙ্কাল লাগে। তো কঙ্কালগুলি দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয়, বেয়ারের লাশ থেকে বা বিভিন্ন পারপাসে করে থাকে। তো সে একবার একটা ভালো একটা পেয়েছিল বা একটা অফার দিয়েছিল যে মামা তুমি একটা কঙ্কাল এনে দাও, ভালো একটা অ্যামাউন্ট দিব তোমাকে। আচ্ছা। তো সে লোকটা সামলাতে পারেনি, তো সে অ্যাটেম্প নিয়েছে যে হ্যাঁ, ফার্স্টে সে রাজি হয়নি যে না এটা কঙ্কাল কোত্থেকে পাবো, মেডিকেলে তো কঙ্কাল নেই। তো স্টুডেন্টরা ধরলো যে মামা তুমি যেখান থেকেই পারো ব্যবস্থা করো, আমার লাগবে, তুমি যা চাও তার থেকে তোমার বাড়ায় দেবো, সমস্যা হবে না। তো সে করলো, তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সহযোগী ছিল, তার নাম হচ্ছে সাইফুল্লাহ, ওকে নিয়ে ওই গাজীপুর ডিস্ট্রিক্টের যে কোনো একটা গ্রাম থেকে একটু দূরে, গাজীপুর ডিস্ট্রিক্টে আমরা জানি যে বেশ গাছপালা আছে বা একটু জঙ্গল টঙ্গল আছে, আছে। সো গ্রামের থেকে একটু দূরে সেটা একটা ছোট ডিবি বলে বা পাহাড়, ছোট ডিবি যেটা বলে টিলা আছে, যে ওই পাহাড়ের উপরে ডিবি আর কি, ডিবিটা এরকম একটা ছিল, একটু উঁচু জায়গায়, সেখানে একটা গোরস্থান ছিল গ্রামের থেকে বেশ দূর। জায়গাটা এমনিতে যথেষ্ট অদ্ভুত একটা জায়গা। সো সেখানে সে যায় সাইফুল্লাহকে নিয়ে, দুজন হাতে দুটো কোদাল নিয়ে। তাদের প্ল্যান ছিল যে ওইখানে গোরস্থান থেকে একটা লাশ উঠাবে, সেটাকে তারা প্রসেস করে যেভাবে করে, এটা আমি ঠিক জানি না, হয়তো সিদ্ধ করে বা এই ধরনের কিছু করে লাশগুলি সেল করবে। ওকে। সো সে নিয়ে গেল সাইফুল্লাহ এমনিতে তারও মোটামুটি সাহস আছে, কিন্তু এই ধরনের কাজ সে কখনো করেনি, এই ধরনের রিস্কে যায়নি বা কখনো করেনি। তো সে বললো যে সে যখন যাচ্ছে, তারা মোটামুটি ডিবির কাছে চলে গেছে, রাত তখন 2টা থেকে 2:30 বা 3টা এরকম বাজে, হয়তো এরকমই বাজে। টিপ টিপ বৃষ্টিও ছিল। আচ্ছা। তো বৃষ্টির মধ্যে তারা সিলেক্ট করছিল কোন কবর থেকে উঠাবে, কোন কবর থেকে রাস্তা উঠাবে। তো তার উস্তাদ, যে মানে যার নাম আমি বলবো না, সে শুরু করলো, সে বলে চল একটা কাজ করি, ওই একটা কবর দেখা যাচ্ছে একটু পুরনো, অর্ধেক কাটা বা অর্ধেক, অনেক সময় দেখা যায় কবরে শিয়াল বা গর্ত করে ফেলে, এই ধরনের একটা কবর ছিল। সে বলে চল একটা কাজ করি, কোন কবরটা আমরা লাশটা বের করি। তো লাশটা বের করার সময় সে নিজেই ফার্স্টে কোদাল চালাচ্ছে, সাইফুল্লাহ মাঝে মাঝে একটু হেল্প করছে বা করছে, কিন্তু সাইফুল্লাহ ওইভাবে হাত দিতে পারছে না, কারণ তার ভয় লাগছিল ব্যাপারটা, যে একটা অদ্ভুত ব্যাপার, কবর থেকে লাশ ওঠাবো। তো ডোম যথারীতি লাশ কবর থেকে ওঠানোর জন্য সে মোটামুটি মাটি খোঁড়া শুরু করলো। শুরু করে বেশ কিছু মাটি খোঁড়ার পর সাইফুল্লাহ যেটা মানে খেয়াল করলো, আশেপাশে যে কবরগুলি, পরিবেশটা এমনিতে ছিল একটু মানে কি বলবো, এটা কি বেশ নীরব পরিবেশ। উনি যেটা খেয়াল করলো যে কবরটা যখন প্রায় অনেক দূর খোঁড়া হয়ে গেছে, পাশের কবর থেকে মাটি এখানে যেমন কবর খোঁড়া হচ্ছে, ওইখানে মাটি কেমন যেন একটু মানে সরে যাচ্ছে। সো মানে যখন একটা কবর খোঁড়া হচ্ছে তখন পাশের কবরটা থেকে মাটি সরে যাচ্ছে, কোনো এক কারণে সরে যাচ্ছে। এই জিনিসটা সে নোটিস করলো যে হ্যাঁ, পাশের কবরটা থেকে মাটি সরে যাচ্ছে। তো ওইদিকে তার উস্তাদ, তার মানে ডোম তো দিব্যি কবর খোঁড়া শুরু করছে। এক পর্যায়ে সে নিচে নেমে গেছে, সে লাশটা এখন ওঠাতে। তো সেই মুহূর্তে সাইফুল্লাহ দেখে পাশের কবরে যে খোঁড়া হচ্ছে, সেখান থেকে আরেকটা লাশ
আর আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে। এটা সে মানে ভাবলো যে এটা কি সেই কবর দেখছে না এই কবর দেখছে, এই ধরনের একটা সে মানে জিনিসটাকে খেয়াল করলো না। তো তার উস্তাদ বললো যে তুই এক কাজ কর, তুই ভয় পাস না, তুই আমার দিকে খেয়াল রাখ, অন্যদিকে তাকাবি না, আচ্ছা অন্যদিকে তাকাবি না। আচ্ছা তো অন্যদিকে তাকাবি না বললো, সে ঠিক আছে। এরপরে যে অদ্ভুত ব্যাপারটা হলো যে সামনে যে কবরটা ছিল সেখানে একই অবস্থা, এবং আরেকটা কবর দেখলো যে অলরেডি লাশ উপরে অলরেডি আছে, অলরেডি উপরে লাশটা আছে, কবরের উপরে লাশ। আর এইদিকে যেটা খোঁড়া ছিল ওটা অলরেডি লাশ চলে আসছে। এই ব্যাপারটা আসলে সহ্য করার মতো তো সাইফুল্লাহর ইয়ে ছিল না। তো সে বলে, উস্তাদ আমি আর পারবো না, আমি আর থাকতেই পারবো না, এখানে যা হচ্ছে এটা আমার দ্বারা সম্ভব না, মানে সহ্য করা সম্ভব না, সহ্য করা সম্ভব না, এটা সহ্য করা সম্ভব না। তো সে মোটামুটি এক মানে দৌড়ের মতোই সে চলে আসলো এখান থেকে। তো পরের দিন যে ঘটনাটা ঘটলো, আসলে এই জিনিস অনেকেই হয়তো জানে, ব্যাপারটা ওইরকম ভাবে হয়তো ফ্লাশ হয়নি বা মোটামুটি ছিল। তো পরের দিন দেখা যাচ্ছে যে ওই ডোমটা অসুস্থ হয়ে গিয়েছিল, লাশটা সে নিতে পারেনি। অ্যাকচুয়ালি সেই লাশটা সে কবর থেকে নিতে পারেনি, কবরটা থেকে সে মানে মানে ক্যারি করার মতো সেই ইয়ে ছিল না, কোনো এক কারণে হয়তো সেই কবরটা থেকে লাশটা উঠাতে পারেনি। সো বাট ডোমের যে প্রবলেমটা ছিল, ডোম তারপর থেকে সেই আর ডোম মানে যে যেরকম সাহস ছিল, সে যে মেডিকেলে কাজ করতো বা এই কাজ করতো, সেই কাজটা সে ছেড়ে দিয়েছিল, লাশের সেই লাশের বিজনেসটা কারণে এরপরে ছেড়ে দিয়েছিল। এবং ডোমকে বেশ কয়েকবার নাকি দেখেছে সাইফুল্লাহ যে ওই কবরস্থানেই সে যায়। আচ্ছা কি বিড়বিড় করে, কি কার সাথে কি বলে কেউ জানে না। হাতে হয়তো মোমবাতি নিয়ে যাচ্ছে, রাতে বেলা যাচ্ছে, প্রায়ই রাতে বেলা যাচ্ছে, আগরবাতি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে বসে থাকে। তো এরপরে এক মুহূর্তে সে তখন যখন মানে তখন এখনো বর্তমান সে বদ্ধ উন্মাদ, আচ্ছা পুরাদমে পাগল। তো যখন তার জ্ঞান কিছু হতো তখন সে বলতো যে আমি আসলে কি কাজটা বোধ ঠিক করিনি আরে সাইফুল্লাহ, আমার তো খুব ডিস্টার্ব হয়, রাতের বেলায় ঘুমোতে গেলে স্বপ্ন দেখতাম আমার কে যেন ডাকে, কবর থেকে কে যেন ডাকে, আচ্ছা গোরস্থান থেকে কে যেন ডাকে। তো এই ঘটনার পর থেকে আসলে ওই আমি সাইফুল্লাহ যেটা বললো আমাকে, যে এই ঘটনার পর থেকে তার উস্তাদের সে আগের দম নেই, সে কাজ করে না, সে অন্য কাজ টাজ করে, বা পুরো পাগলের মতোই পাগলই হয়ে গেছে বলা যায়। আচ্ছা সো এরপরে আর তার মধ্যে কোনো চেঞ্জ পাওয়া যায়নি। বাট এই ঘটনাটা আমি আসলে ভূত এফএম ইয়ে করার জন্য মোটামুটি কালেক্ট করে নিয়েছিলাম এই অন্য একটা ভায়া হয়ে, যে এই একটা ঘটনা। তো আমি ভাবছিলাম যে ওকে আমি নিয়ে আসবো কিনা ভূত এফএম যদি নিয়ে আসবো, হ্যাঁ, ওর কাছে definitely। সবচেয়ে ভালো হতো যে সে কি দেখেছিল। হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে আরেকটু বড় আকারে বড় আকারে। আরো বেশ কিছু আমি ঘটনা হয়তো আপনি কালেক্ট করবেন তার collect কাছ করলাম। থেকে, এবং সেটা ইভেন সে যদি আসতে পারতো হয়তো আরো বেশি ঘটনা ছিল যেটা হয়তো আমি এখন হিসেবে বলতে পারছি না। ডেফিনেটলি আমরা চাই যে তিনি আমাদের সাথে আসুন এবং তার যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করুন। থ্যাংক ইউ শামীম, আমাদের সাথে এরকম একটা চমৎকার ঘটনা শেয়ার করার জন্য। আমাকে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু এসএমএস চলে এসেছে। ফাহিম, ফায়াজ, ঋতু, মিতু মিরপুর থেকে আমাদের এসএমএস করছেন, তার 4 ভাই বোন শুনছেন একসঙ্গে। লাবিব আমাদের এসএমএস করছেন, তিনি এবং তার কাজিন আসিফ ভূত এফএম শুনছেন, এবং তারা তিনি বলছেন আমি মেডিকেল স্টুডেন্ট, এবং তিনি বলছেন যে মানুষের সাথে ভুতুরে কিছু হলে তার কি করা উচিত? আচ্ছা, দৌড়ে পালানো উচিত নাকি? আমার তো মনে হয় যে দৌড়ে পালানো উচিত যদি সেই সময় মাথায় থাকে দৌড়ে পালানোর কথা, মানে সেই মুহূর্তে যা মাথায় আসবে সেটাই করা উচিত। আগে থেকে যেটা বলে দিব সেটা সেই মুহূর্তে করার কথা মনে থাকবে বলে আমার বিশ্বাস হয় না। এছাড়া আমি দেখতে পাচ্ছি ডায়মন্ড রাজ এসএমএস করেছেন, এবং তিনি মিরপুর থেকে এসএমএস করেছেন। আজ আমাকে খুব আচ্ছা আজকে ভূত এফএম তার মনে হয় ভালো লাগছে, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছেন তিনি। এছাড়া আমাদের হৃদয় এসএমএস করেছেন আমাদের রাফিয়া। রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। সাদমান আমাদের এসএমএস করেছেন বনানী থেকে। এছাড়াও আমাদেরকে আরো এসএমএস করেছেন অনেকেই, যেমন তুষার আমাদেরকে নোয়াখালী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন হ্যালো রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। ছাদে বসে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আর সামির আমাদের এসএমএস করেছেন শাহজাহানপুর থেকে, রাসেল ভাই কেমন আছেন? একই প্রশ্ন, এবং নতুন তিনি জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত এফএম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে শুভ এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমি আলামিন, টিপু, সেন্টু আমরা 4 জন ভূত এফএম শুনছি, অনেক মজা লাগছে।
ওকে, এত রাত পর্যন্ত সবাই একসঙ্গে শুনছেন, এটা শুনে আমারও খুব ভালো লাগলো। অর্থহীন ছেলে আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে চরম একটা ঘটনা শোনালেন, ভয় লাগছে। সো এটা শামীম ভাইয়ের ক্রেডিট পুরোপুরি। আমাকে শামীম কিশোরগঞ্জ থেকে লিখেছেন যে ফাটাফাটি লাগছে ভাইয়া, একা একা শুনছি এবং ভয় পাওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। ওকে, সো আমরা নেক্সট ঘটনায় চলে যাবো। ইন দ্য মিন টাইম আপনিও এসএমএস করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে, টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলছে সবসময় শুনছেন ভেরি ফুর্তি এবং চলছে ফুর্তি FM 100 বাই এয়ারটেল। আমরা যাচ্ছি আমাদের নেক্সট গেস্টের কাছে। হাই লিসেনার্স, আমি ডক্টর আনিস এগেইন। আমি এসেছি মধ্যবাজার থেকে। এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনার লোকেশন, আমার প্রথম ঘটনার লোকেশন একই, সেটা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানা। এবং এই ঘটনাটা আমার এক কাজিনকে নিয়ে, এবং আমি কাজিনের নামটি বলতে চাচ্ছি না। এবং প্রথমে আমি কাজিন কাহিনীটি বলার আগে আমি আমার কাজিন সম্বন্ধে কিছু বলতে চাই। ব্যক্তিগতভাবে তিনি খুব স্বাস্থ্যবান এবং একজন শক্তিশালী একজন মানুষ, এবং গ্রামের ছেলে সাধারণত যা হয় খেলাধুলা থাকে, আর তিনি একটু রক্তটা টাইপের লোক। এবং তিনি, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, কিন্তু তিনি পেশাগত কারণে চট্টগ্রামে কাজ করেন। তাই একদিন তিনি চট্টগ্রামে কাজ করে তার সপ্তাহের যে ছুটির সময় তিনি ঠিক করলেন যে তিনি তার গ্রামের বাড়ি কুমিল্লাতে তিনি চলে আসবেন। এবং তিনি চলে আসেন এবং পৌঁছাতে রাত্র হয়ে যায়। এখন তিনি তার গ্রামে রাস্তা দিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন, মানে বাড়ির কাছাকাছি চলে আসছেন। আমি আগে একটু রাস্তার সম্পর্কে, তার বাসাটা সম্পর্কে বলি। রাস্তা পার হয়ে একটা মসজিদ পার হয়ে একটা কবরস্থান, এবং এটাই আমাদের সেই মীরবাড়ি বলা হয়, সেই মীরবাড়ির পৈতৃক কবরস্থান এবং নিজস্ব মসজিদ, এবং তার একটু দূরে তার বাড়ি। এবং তিনি সেই মসজিদের কাছে যাওয়ার সময় প্রাকৃতিকটাকে সারা দেওয়ার আচ্ছা, আমরা মনে হয় এই ঘটনাটা বাদ দিয়েছিলাম, রাইট? এটা বাদ দিয়েছিলাম, তো আমরা এটা শুনতে যাচ্ছি না। আপনার আরেকটা ছোট ঘটনা আছে, আমি সেটা শুনতে যাচ্ছি। সেই ঘটনাটাই হচ্ছে কুমিল্লা জেলারই, কিন্তু সেই ঘটনাটি থানাটা আলাদা, সেটা হচ্ছে ঘোড়াশাল থানা। এটি আমার এক ফুফাতো ভাইয়ের নিজস্ব লাইফ স্টোরি, যেটা সেটা সেই ঘটনা হচ্ছে, সে আমার ফুফাতো ভাই, সে থাকে কুমিল্লা শহরে, সে তার গ্রামের বাড়ি মুরাদনগর জেলার ঘোড়াশাল গ্রামে সে গিয়েছিল। এবং সেখানে যাওয়ার পর তার অন্যান্য যারা কাজিন তারা সাথে গল্প গুজবে মেতে উঠলো। আর আমরা সাধারণত জানি যে আমাদের গ্রামের বাড়িতে রাত মানে এশার নামাজের পরই সবাই সাধারণত ঘুমিয়ে পড়ে। তো তার কাজিন বললো যে যারা মুরব্বী তারা ঘুমিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, বাট আমরা যারা ইয়ং আমরা ঘুরে বেড়াবো। আর তোর তো বোধ হয় রাত্রেবেলা গ্রামের বাড়ি ঘুরে, গ্রামের রাস্তাঘাট ঘুরে ঘোরানোর অভিজ্ঞতাও নেই। তখন কাজিন সানন্দে রাজি হলো। তখন সে দেখলো যে যার কাজিন তারা টর্চ লাইট, ম্যাচ এগুলো নিয়ে রেডি হচ্ছে। তখন তারা হাঁটা শুরু করলো। হঠাৎ একটি জায়গার সময় তারা দেখলো যে একটি খুব উঁচু গাছ থেকে একটি বিড়াল উপর থেকে নেমে আসছে। সাধারণত বিড়াল গাছে উঠতে পারে এই ধরনের তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে জানা নেই, কিন্তু সে দেখলো যে খুব উঁচু থেকে একটি কালো বিড়াল নেমে আসছে। নেমে আসার পর তাদের সামনে সে মুখোমুখি হলো এবং তাদের দিকে তাকিয়ে থাকলো, এবং খুব বড় বড় লাল করে। এটি দেখার পরেই আমার যে কাজিন, মানে কাজিনের কাজিন যারা, তারা তাদের পকেট থেকে ম্যাচ লাইটটি বের করলো, এবং যাদের টর্চ আছে টর্চ জ্বেলে দিল, এবং ম্যাচ লাইট আগুন জ্বালিয়ে দিল। এবং সেটি দেখার পর বিড়ালটি যেমন আগে বড় বড় চোখ করে যে তাকিয়েছিল, বাট ওই আগুন দেখার পর তার সেরকম আস্তে আস্তে একটু নিয়ে গেল, এই টাইপ হয়ে গেল। এবং বিড়ালটি আবার দেখা গেলো উল্টো করে ঠিক যেখান থেকে এসেছিল ঠিক সেভাবে গাছের উপরে চলে গেল। আমার যে কাজিন, সে তার কাজিনকে বলছে, এই তোরা ম্যাচ জ্বালালি কেন? একটা বিড়াল আসছে, তো কি হয়েছে? বিড়াল এসে হঠাৎ করে ম্যাচ, তোরা কি কয়েকজন ম্যাচ জ্বালালি, কয়েকজন টর্চ লাইট দিলি? তখন সে বললো যে তুই চুপ থাক, তুই এটা বুঝবি না যে কি আছে। তারপর সে আর কোনো প্রশ্ন করেনি। তারপর আরেকটু ঘোরাফেরার পর সে যখন বাড়ি চলে যায়, তখন বললো যে তুই বুঝতে পারছো না এটা কি জিনিস? কখনো কি দেখেছিস যে তাল গাছের উপর থেকে বিড়াল নিচে নেমে আসে, আবার এক লাফে চলে যায়, একেবারে উপরে চলে যায়? তখন না, তো আসলেই তো সেটা তুমি লক্ষ্য করিনি। তখন বললো যে এটা আসলে বিড়াল না, আমরা এখানে থাকি, এই রাস্তা দিয়ে অনেক সময় অনেক কিছু ঘুরে। তাই আমরা যখন ঘুরতে যাই সেটার পুরো প্রস্তুতি হিসেবে টর্চ লাইট ম্যাচ এগুলো আমরা নিয়ে গেছিলাম। ওকে, আমি বুঝতে পেরেছি আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে গ্রাম দেশে এরকম ধরনের ঘটনা অহরহই ঘটে। কিন্তু এরকম যে ঘটনাটা এখানে মজার ব্যাপারটা ছিল সেটা হচ্ছে একটা কালো বিড়াল, যেটাকে খুব অবলীলায় কোনো ধরনের কোনো মানে বাড়তি কোনো এফোর্ট না দিয়ে বিড়ালটা দেখা যাচ্ছিল যে তাল গাছে সুরসুর করে উঠে যাচ্ছিল, এবং সেখান থেকে আবার ঠিক তাল গাছ থেকে এরকম নেমে যাচ্ছিল। তো সাধারণত আমরা বিড়ালের আমি বুঝতে পেরেছি, এবং বিড়ালকে আমরা সাধারণত এভাবে দেখে অভ্যস্ত না। আমার কাছে বেশ কিছু SMS চলে এসছে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন আতিক, এবং তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি
স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএমএস করেছেন। আর আমাদেরকে তুষার এসএমএস করেছেন কিশোরগঞ্জ থেকে, এবং ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন। তো ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাকে সিনহা এসএমএস করেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। অনিকা নাখালপাড়া থেকে আমাকে এসএমএস করেছেন, অনেক মজা লাগছে তার, এবং তিনি ভূত এফএম শুনছেন। মুন্না চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, ভৌতিষ্টের খবর জানতে চেয়েছেন। ওকে, আমরা যথাসময় আপনাদের খবর জানিয়ে দেব। হৃদয় আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফিরোজ খান মানিকনগর থেকে, এবং তিনি বলছেন যে ভূত এফএম কোনো রাতে তিনি মিস করেন না, অনেকদিন পর তিনি জয়েন করেন। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে আর একদমই মিস করবেন না। লাভ ফাহিম মোহাম্মদপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, এসএমএসটা পড়ো। আমি এসএমএস পড়ে ফেলেছি এবং তিনি এনজয় করছেন সেটা লিখে জানিয়েছেন এসএমএস এ। এছাড়াও আমাকে এসএমএস করেছেন রাসেল পটুয়াখালী থেকে, এবং তিনিও ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই, আমরা পরবর্তী ঘটনায় যাব। ছোট্ট করে আরেকজনের কাছ থেকে ঘটনা শুনবো। নতুন একজন গেস্ট রয়েছেন আমাদের, আপনার নামটা বলবেন এবং অ্যাড্রেসটা বলে আপনার ঘটনাটা বলুন। লিসেনার্স, আমি এসটি মোহাম্মদপুর থেকে। তো একটু কথা বলেই ফিরে আসবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে। আমরা সরাসরি ঘটনায় যাবো, সময় একদম আপনাকেও খুব কম। ধন্যবাদ আমাকে আসার জন্য। তো আমি ঘটনাটা বলবো, আমার ইন্টারমিডিয়েট যখন পড়ি, সেকেন্ড ইয়ারে যখন পড়ি, তখন হোস্টেলে যখন থাকি তখনকার একটা ঘটনা। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ওইরকম স্টুডেন্ট ছিল না, যার কারণে আমাদের হোস্টেলে যে পাঁচতলাটা তখন ফিল আপ ছিল না। তো যখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফিল আপ হইলো, পাঁচতলা সব ফিল আপ হইলো স্টুডেন্ট। তো কিছুদিন পর স্টুডেন্ট যখন মানে হোস্টেলে যখন আসলো, তখন কিছুদিন পর 12:30টার দিকে পাঁচতলার এক ছোট ভাই এসে 12:30টার দিকে বলতেছে যে ভাইয়া, আমাদের পাঁচতলায় মানে কাউকে কি ডাকছিলেন, খুঁজছিলেন কিংবা? বলছি, না তো। তো 2 দিন পরে ওরাই পাশের ফ্ল্যাটের ওদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি কি কাউকে খুঁজছিলেন নাকি? তো ওরাও বললো যে না, আমরা তো কাউকে খুঁজে নাই। তো এরকম 2-3 দিন পরে আবার তারা জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে খুঁজছিলেন? তো ওরা দেখলো যে না, জিনিসটা কাউ খুঁজে নাই। তো কিছুদিন পরে ওরা ডাইনিং রুমে কি করলো যে সবাই যখন একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে তখন জিজ্ঞেস করলো সবাইকে যে কে আমাদেরকে আসলে এরকম ভাবে ডিস্টার্ব করে, এটা তো ঠিক না। তো সবাই বললো যে না, এরকম তো কেউ ডিস্টার্ব করে না তোমাদেরকে সাধারণত। তো ওরা কি করলো, চেক করার জন্য যে কে ডিস্টার্ব করে, চেক করার জন্য ওরা রাত্রে ওয়েট করলো যে কে দেখবে। তো মজার ঘটনা হচ্ছে, সব মানে নক করাটা হয় সাধারণত 12:30 থেকে 1টার ভিতরে, এর ভিতরে। তো ওরা কি করলো, ওয়েট করতেছিল যে কে নক করে, এটা শুধু দেখার জন্য। তো ওরা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুললো, কেউ নেই। তো এরকম 2-1 দিন করলো, তারপরে কাউকে খুঁজে পাইতেছিল। তো কিছুটা তারা ভয় পাইতেছিল। তো আমাদের হোস্টেলে ঈদের সময় সাধারণত তো সব ছাত্রছাত্রী বাড়িতে চলে যায়। তো আমরা বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে চলে যাওয়ার পরে যে ঘটনাটা হলো, এটা আমরা বাড়ি থেকে এসে তারপরে আমরা শুনলাম আর কি, যে আমরা বাড়িতে চলে যাওয়ার পরে সাধারণত হোস্টেলের বাবুর্চি আর দারোয়ান ওরা থাকে আর কি, সাধারণত হোস্টেল দেখাশোনার জন্য। তো দারোয়ানটা নতুন আসছিল আর কি, 2-3 মাস হলো নতুন আসছিল। তো দারোয়ান যখন একদিন রাতে ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে একদিন রাতে সে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাইলো। তো কান্নাটা শুনতে পাইলো সিঁড়ির ঘরে। তো সে যখন ঘুম থেকে উঠলো, এবং একটা বয়েজ হোস্টেল, সে একটু মনে মনে চিন্তা করলো যেখানে কি মেয়েটি আসছে কিনা। তো গেল, গিয়ে দেখলো যে একটা মেয়ে নর্মালি মানে সিঁড়ির মধ্যে বসে কাঁদতেছে। তো সে একটু আগে মানে যখন আগায় গেল, তখন মেয়েটা উপরের দিকে উঠার চেষ্টা করলো। ছেলেটাও উপরের দিকে উঠলো। তো সে যখন 2 তলায় গেল, তখন মেয়েটা 4 তলায় চলে গেল। সে একটু উপরে উঠলো, আর একটু উপরে উঠে দেখে কি যে মেয়েটা ছাদের দিকে যাইতেছে। তো সে যখন উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, তখন বাবুর্চি হঠাৎ করে আসে তার পিঠে ধরলো যে কোথায় যাইতেছো তুমি? বলতেছে এখানে একটা মেয়ে কান্নাকাটি করতেছে, তো আমি দেখতে যেতেছি এটা মানে কে। তো বাবুর্চি বলতেছে যে না, এটা তুমি যাও না, এটা এমনি, তুমি আসো, নিচে আসো। তো ওই ছেলেটা বলতেছে যে না, সমস্যা কি, এটা মেয়ে, আমি যদি আমাকে দেখতে হবে, এটা তো আমারই দায়িত্ব। বলতেছে তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি নিচে আসো। তো নিচে আসার পরে বাবুর্চি ওই ছেলেটাকে বুঝিয়ে বললো যে না, এখানে সমস্যা আছে, আমি প্রায় শুনতে পাই এরকম মানে কান্নাকাটি। আর সেই রুমের সাথেই যেহেতু বাবুর্চি থাকে, সে প্রায় সময় শুনতে পাইতো না, সে বাবুর্চি আমাদেরকে বলতো। তো আমরা যখন বাড়ি থেকে আসলাম ঈদের পরে, তখন শুনতে পারলাম এরকম একটা ঘটনা। তো আমরা বাবুর্চিকে জিজ্ঞেস করলাম যে আপনি তো অনেকদিন যাবত এখানে আছেন, তো এরকম কি কোনো ঘটনা ঘটছে? তো সে বলছে যে প্রায় সময় আমি শুনতে পাই এরকম ঘটনা। তো এর কারণটা কি যখন আমরা জিজ্ঞেস করলাম, বাবুর্চি বললো যে আমাদের যে হোস্টেলের যে বিল্ডিংটা, তো এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছিল, এর আগে বিল্ডিং এর যে মালিক,
ওনাকে নাকি স্বপ্নে দেখছিলেন যে বলতেছেন কেউ যে বিল্ডিংটা করো না, আর যে বিল্ডিংটা করছে ওইখানে একটা তাল গাছ ছিল, তাল গাছটা যেন না কাটে, কারণ এটা নাকি ওদের বাসা ছিল। তো তারপরে তাল গাছটা কেটে ফেলছে, তাল গাছটা কেটে বিল্ডিং করার পর থেকে এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়। তো আমরা তো পরে যখন সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়ে দিলাম, তারপরে ওখান থেকে চলে আসছি। তো এরপরে আর আমরা সঠিকটা জানি না, তবে আমার এটা একটা জীবনে একটা স্মরণীয় একটা ঘটনা আছে। তো এটাই ছিল রাসেল ভাই আমার। মানে আপনি যে ঘটনাটা জেনেছেন এটা আপনার কাছে